নির্বাচন পদ্ধতি বদল নিয়ে রাজনীতিতে জটিল সমীকরণ। সংখ্যানুপাতিকের পক্ষে জামায়াত এনসিপি, বিপক্ষে বিএনপি। ঐকমত্য না হলে সুরাহার উপায় নিয়েও মতভিন্নতা। ভুক্তভোগীর মতামতে রাষ্ট্রপতির ক্ষমায় ঐকমত্য। সব বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনেও একমত দলগুলো। দ্রুত জুলাই সনদ তৈরিতে সহযোগিতার আশ্বাস সালাউদ্দিনের। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, আশঙ্কা এনসিপির। গণসংযোগ বাধাগ্রস্ত ও অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। আপত্তির মুখে টেলিকম নীতিমালা নিয়ে আবারও আলোচনার সিদ্ধান্ত। স্বাগত জানালো লাইসেন্স বাতিলের ঝুঁকিতে থাকা অপারেটররা। কারো স্বার্থ ক্ষুণ্ণ না করার আশ্বাস। এবং নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরশুদিন বুঝে নিচ্ছে নৌবাহিনী। ড্রাই ডকের মাধ্যমেই চলবে কার্যক্রম। নেওয়া হতে পারে আগের সফটওয়্যার ও প্রযুক্তিবিদের সহায়তা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্রচলিত নাকি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এই ইস্যুতে বিএনপির সঙ্গে মতবিরোধ বাড়ছে জামায়াত এনসিপি সহ কয়েকটি দলের। প্রচলিত পদ্ধতিতেই অনড় বিএনপি, আর প্রস্তাবিত উচ্চ কক্ষের পাশাপাশি নিম্ন কক্ষেও আনুপাতিক পদ্ধতি চায় জামায়াত। এনসিপির দাবি, উচ্চ কক্ষের প্রতিনিধি নির্বাচিত হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। আপত্তি নেই নিম্ন কক্ষের বেলায়ও। বিএনপি মনে করে দাবি থাকলে বিষয়টি সুরাহা হতে পারে পরবর্তী সংসদে। তবে ঐক্য না হলে গণভোট কিংবা গণপরিষদের মাধ্যমে বিষয়টির ফয়সালা চায় জামায়াত এনসিপি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বিদ্যমান পদ্ধতিতে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদে ৩০০ জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন আসনভিত্তিক ফলাফলে। অর্থাৎ যে প্রার্থী তুলনামূলক বেশি ভোট পান তিনিই প্রতিনিধিত্ব করেন নির্বাচনী এলাকার। এর বিপরীতে বর্তমানে রাজনৈতিক মহলে জোরালো আলোচনায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ইস্যু। এ পদ্ধতিতে সারা দেশে পাওয়া ভোটের অনুপাতে নির্ধারণ হয়ে থাকে দলগুলোর আসন। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী বিদ্যমান এক কক্ষের পরিবর্তে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতি আর উচ্চ কক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এ প্রস্তাবে একমত হয়েছে সংলাপে অংশ নেয়া অনেক দল। আবার জামায়াত সহ কোনো দল উভয় কক্ষেই চায় আনুপাতিক নির্বাচন। তবে কোনো কক্ষেই বিদ্যমান পদ্ধতির বাইরে যেতে নারাজ বিএনপি সহ কয়েকটি দল। আমরা 2 কক্ষেই পিয়ার চাচ্ছি, কারণ নিচের কক্ষে যদি পিয়ার না হয় তাহলে হঠাৎ উপরের কক্ষে পিয়ার গণবে কেমনে। উচ্চ কক্ষে সংখ্যানুপাতিকের বিষয় বলছি, আর জাতীয় ঐক্যমতের স্বার্থে যদি অধিকাংশ দল আলাপ আলোচনা করে মনে করে নিম্নকক্ষেও সংখ্যানুপাতিকের তারা চাইবে, তাহলে সেটা আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারে। হিস্ট্রিক্যালি বাংলাদেশের এই উপমহাদেশে ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করেছেন। সুতরাং আবার নতুন আইডিয়া আনাতে কোনো অর্থ হয় না। যে সিস্টেমটা বাংলাদেশের মানুষ বুঝবেই না। সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে থাকা দলগুলোর যুক্তি, এটি বেশ জটিল প্রক্রিয়া যা বাংলাদেশে বাস্তবায়নযোগ্য নয়। যে সিস্টেম যে আমরা যে এতদিন চালিয়ে আসছি, দিস ইজ দ্য বেস্ট সিস্টেম রানিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রার্থীর সাথে লোকাল লোকের সাথে একটা কানেকশন থাকে, এখানে তো কিছু থাকবে না। যে সিস্টেমে যে কনস্টিটিউয়েন্সির ভোট দিবে সে জানবে না তার এমপি কি হবে, পাবলিক সেই ভোট মানবে। তবে আরেক পক্ষ বলছে সংখ্যানুপাতিক নির্বাচন নিশ্চিত করবে প্রতিটি ভোটের মূল্য, ভূমিকা রাখবে ভোটে কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তি কেন্দ্র দখল সহ নির্বাচনী অনিয়ম ঠেকাতে। এটার সুবিধা হচ্ছে প্রত্যেক ভোটেই ব্যালট গণ্য করা হচ্ছে। অনেকগুলো দল আছে আমাদের দেশে যাদের কোনো নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি নেই, কিন্তু সারা দেশে তাদের একটা সাপোর্ট আছে। সুতরাং সবগুলো সাপোর্টকে একসাথ করলে ওরা যদি 1% পায় তাহলে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারবে। সুতরাং দ্যাট উইল বি মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ এবং একটি ওয়াইডার প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রথমবার আমরা অন্তত একটা কক্ষে যদি সংখ্যানুপাতিক করি, তাহলে নিম্নকক্ষে কেউ যদি এরকম দখলদারিত্ব কেন্দ্র দখল করে নির্বাচিত হয়, উচ্চ কক্ষ যেন সংখ্যানুপাতিক থাকে, তখন হচ্ছে উচ্চ কক্ষটা একটা ব্যালেন্স হবে। কেন্দ্র দখল করলেও সর্বোচ্চ ভোট তাদের হবে 35%, 40%। তবে দলগুলো যদি এক জায়গায় আসতে না পারে তাহলে কিভাবে এর ফয়সালা হবে তা নিয়েও আছে বিতর্ক। বিএনপি বিষয়টি পরবর্তী সংসদের জন্য রাখতে চাইলেও ভিন্ন মত অন্যদের। জনগণের কাছে ওগুলো নিয়ে যাক, জনগণ ওগুলো দেখে তাদেরকে ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচিত করে তারা পার্লামেন্ট সে করবে। ওটাতে ভয় কেন? জনগণ ইজ দ্য মাস্টার, দে উইল ডিসাইড। যদি দেখা যায় যে এসব মৌলিক বিষয়ে একমত আমরা হইতে পারছি না,
তখন আমাদের সাজেশন হচ্ছে আমরা গণভোটে যাব। আমরা তো অবশ্যই বলছি গণপরিষদ নির্বাচন যদি ঐক্যমতের স্বার্থে অধিকাংশ দল যদি মনে করে সেটা গণভোট চাইলে গণভোটও আমরা চাবো, কিন্তু কোনোভাবে এটা পরবর্তী সংসদের উপরে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তবে সংখ্যানুপাতিক পদ্ধতি সহ মৌলিক কিছু বিষয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে বারবারই ছাড় দেওয়ার কথা বলছে ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের বিচার, মৌলিক সংস্কার, জুলাই ঘোষণাপত্র, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি আদায়ে 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির সফল বাস্তবায়ন প্রয়োজন। এছাড়া জাতীয়র আগে স্থানীয় নির্বাচন করে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন বলেন, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। শতভাগ দেখা যায়নি, ফলে ইমপ্রেশনটা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা ওই কারণে আমার মধ্যে কথাগুলো এনে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জনসমাবেশ এটা হবে। পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেখানে কোটি কোটি ভোটারের সঠিক প্রতিনিধিত্বের মূল্যায়ন হবে। বিফোর পার্লামেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আপনাকে দিতে হবে। ইসলামী আইন চালু করা ছাড়া বাংলাদেশ থেকে সন্ত্রাস বন্ধ করা অন্য কোনো আলাদিনের চেরাগ নাই। অপব্যবহার হওয়ায় রাষ্ট্রপতি একক ক্ষমতা বলে সাধারণ ক্ষমার বিশেষ বিধান সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ কথা জানান। এদিকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিভিন্ন রকম কর্মসূচি সত্ত্বেও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ ক্ষমতার বিধান সংশোধনে একমত হওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 9ম দিনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনা শেষে বিকেল 4:30টায় শেষ হয় বৈঠক। গণমাধ্যমে কথা বলেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলী রিয়াজ জানান, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান সংশোধন করে আলাদা কমিটির বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থানান্তর প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির মতো মৌলিক বিষয়েও ঐকমত্য তৈরির উপর জোর দেন এবি পার্টি এবং গণসংহতি আন্দোলনের নেতারা। একেবারেই অপরিহার্য ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য সেই সব ন্যূনতম বিষয়ে আমরা ঐকমত্য তৈরির জন্য চেষ্টা চালাচ্ছি। শুনতে হয়তো অনেক সুন্দর শোনাচ্ছে যে আমরা একমতের জায়গায় পৌঁছতে পারছি, ক্রমান্বয়ে এগোচ্ছে, এগুলো ভালো, কিন্তু যদি মূল কেকটা না হয় তাহলে এই শুধু বিউটিফিকেশন দিয়ে খুব বেশি লাভ হবে না। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় যাবে বিচার ব্যবস্থা। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা অপব্যবহার হচ্ছে মন্তব্য করে এ সংক্রান্ত আলাদা কমিটি করার সিদ্ধান্তে সন্তোষ জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, সে করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের এখানে কনসেন্ট লাগবে। দ্রুত জাতীয় সনদ প্রণয়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত প্রণীত হোক। এই আলাপ আলোচনা আরও বেশি দিন যেন দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি সেটা চেষ্টা করছি। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে 20 মার্চ থেকে এখন পর্যন্ত 54টি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা সকলে প্রাণ দিয়ে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও অপরাধীরা সুযোগ পাবে বলে আশঙ্কা এনসিপি নেতাদের। দলটির গণসংযোগ বাধাগ্রস্ত করতে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে দাবি করে নেতারা বলেন, যারা গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এর সঙ্গে জড়িত।
জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীতে পথসভায় একথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি জাতীয় নাগরিক পার্টির। জুলাই পদযাত্রার তৃতীয় দিনে উত্তরের জেলা নীলফামারীতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সম্মিলন। বৃহস্পতিবার সৈয়দপুরের হাতিখারা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন তারা। পরে পথসভায় সংস্কার ও নির্বাচন বিষয়ে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। নতুন বাংলাদেশে সবার আগে সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অপরাধীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন বিষয়টা এমন না, অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। এ সময় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনসংযোগকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা করা হয়েছে। যারা গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। এদিন বিকেলে চৌরাঙ্গীতে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিপি ক্ষমতায় গেলে তিস্তাপাড়ির বাসিন্দাদের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন হাসনাত আব্দুল্লাহ। মানুষ সবসময় বঞ্চিত, এখানের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কর্মসংস্থান থেকে বঞ্চিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা কোন সরকারি অফিস আদালতে জনগণের সাথে দাসের মতো ব্যবহার দেখতে চাই না। যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। তৃতীয় দিনের মতো কর্মসূচিতে পঞ্চগড়েও জুলাই পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, পঞ্চগড়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ঝুঁকি নিরসনে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়িতে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিডিও প্রদর্শনের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় আক্তার বলেন, ককটেল বিস্ফোরণ করে নাগরিকের কাছ থেকে এনসিপিকে আলাদা করা যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জুলাইকে ঘরে ঘরে পৌঁছে দিতে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের কাছে আহ্বান জানান তিনি। আপামর সাধারণ জনগণ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দকে গ্রহণ করেছে, সেখান থেকে স্পষ্ট করে আমরা বলতে পারি, যতই ককটেল বিস্ফোরণ ঘটানো হোক, যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না। বাংলাদেশে চলমান সংস্কারের সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। প্রধান উপদেষ্টার সঙ্গে ফোন আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় দ্রুত নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন দুপক্ষ। গঙ্গা চুক্তির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন পানির হিস্যা নিয়ে কোনো টালবাহানার সুযোগ নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা করবে ঢাকা। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে এ ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ চলে, তখন প্রধান উপদেষ্টার সামনেই ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সপ্তাহের শেষ দিনে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জানালেন, নির্বাচন আর সংস্কার ইস্যুতে বাংলাদেশের প্রতি মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। গত ৩ দিন ধরে কূটনীতিক পাড়ায় আলোচনার কেন্দ্রে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় খোলা আর মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেফতার ইস্যু। পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, এখনও খসড়া পর্যায়ে আছে জাতিসংঘের অফিস খোলার আলোচনা, আর গ্রেফতারের বিষয়ে কুয়ালালামপুরের কাছে বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা। এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটু শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। তার আগে পর্যন্ত খসড়া পর্যায়ে আমার মনে হয় এটা আমাদের আলাপ না করা ভালো। সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে, আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি যে 2-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের ডিটেলসটা কি।
যে কোনো নেগেটিভ বিষয়ই বিচারপ্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না, আমি এই কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে। সম্প্রতি তিস্তা নিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন পানির হিস্সা নিয়ে টালবাহানার ব্যাপার নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। ভারত থেকে আমরা এই ব্যাপারে গত 15-20 বছরে কখনোই কোনো, বা 30 বছরে কখনোই পজিটিভ তেমন কিছু পাইনি। একবার বহু আগে খানিকটা পজিটিভ এসেছিল, যেটা আবার আমরা গ্রহণ করিনি। এই পর্যায়ে আছে এখন। কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি না। প্রবাসীদের সেবা বাড়াতে সংস্কার কাজ চলমান আছে বলেও জানান তিনি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যা মামলার পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিচার শুরু হবে কিনা জানা যাবে 14 জুলাই। বৃহস্পতিবার সব আসামির করা অব্যাহতির আবেদনের শুনানি শেষে এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের প্রত্যাশা, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকায় আসামিদের বিচার শুরুর আদেশ পাবেন তারা। মূল বিচারের জন্য প্রস্তুত হচ্ছে 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যা মামলা। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিচার শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানাতে 1.5 সপ্তাহ সময় নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার এই মামলায় গ্রেফতার 4 আসামিকে হাজির করা হয় বিচারকের সামনে। এদিন গ্রেফতার এবং পলাতক মিলিয়ে মোট 8 আসামির অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হয়। পাল্টা জবাব দেয় প্রসিকিউশন। উভয় পক্ষের প্রায় 1.5 ঘন্টা শুনানি শেষে আসামিদের বিচার শুরু করা হবে কিনা তা জানানোর জন্য 14 জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সাক্ষ্য, ওয়্যারলেস কথোপকথন, গুলি করার ভিডিও থাকায় কোনো আসামির পার পাওয়ার সুযোগ নেই। টার্গেট করে গুলি করছে, তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম এসে বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যেয়ে গুলি করছেন। 2 আসামির আইনজীবী বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুলি করতে বাধ্য করা হয়েছে। গ্রেফতার অন্য 2 জনের আইনজীবীর দাবি, সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল, সেই কমান্ডটা পালন করেছে। আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন। সুতরাং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো অপরাধ করেননি। আদেশ যেহেতু 14 তারিখ ধার্য করা হয়েছে, 14/7/25 আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যা মামলায় গত 25 মে 8 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সালের এই দিনে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত না হওয়ায় ফুঁসে ওঠে কোটার বিরুদ্ধে রাজপথে নামা শিক্ষার্থীরা। ঢাকা সে ছাত্র ধর্মঘটের এরপর থেকেই শুরু হয় একের পর এক কঠোর কর্মসূচি। কোটা আন্দোলন ঘিরে কেমন ছিল গত বছরের 4 জুলাই, বিস্তারিত জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। 4 জুলাই 2024 বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল বের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি মুহসিন হল টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বেলা 12:15টার দিকে। এর আগেই হলে হলে গিয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। এদিকে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে গিয়েও স্থগিত না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে টানা 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে পাশেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করলেও শুরুতেই শিক্ষার্থীদের বাধা দেননি তারা। বিকেল 5টার দিকে পুলিশ সদস্যরা হেলমেট পরে প্রস্তুত হলে তাদের মুখোমুখি হয়ে পড়েন আন্দোলনকারীরা। তবে মিনিট কয়েকের মধ্যে শান্ত হয় পরিস্থিতি। সন্ধ্যা 6টার পর নতুন কর্মসূচি ঘোষণা করে 4 দফা দাবি আদায়ের হুঁশিয়ারি দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সমাবেশ থেকে ডাক দেওয়া হয় ছাত্র ধর্মঘটের।
4 জুলাই বৃষ্টি উপেক্ষা করে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের ঢেউ। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজকে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 16 জুলাই জুলাই শহীদ দিবস পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেনের সই করা এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকার প্রতি বছর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 16 জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে। তাই এই সিদ্ধান্ত দেশের সব স্কুল কলেজে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো। মব সহিংসতা করে জনদুর্ভোগ বা জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী। যারাই মবের সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার দুপুরে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন কর্নেল শফিকুল ইসলাম। নিয়মিত অভিযান চালিয়ে বান্দরবানে KN এর শক্তি কমিয়ে আনা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতার ঘটনায় দেখা দেয় উদ্বেগ। কখনো কখনো ছাত্র জনতার আড়ালে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে অসাধু চক্র। আগেও মবের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে সেনাবাহিনী, তবে এবার দেয়া হলো কঠোর হুঁশিয়ারি। মব সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে যাচ্ছে সেনাবাহিনী। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতির লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী, যেখানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মনোযোগ দেয়া হচ্ছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে। এ পর্যন্ত 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেপ্তার করেছি এবং গত মাসেও আমরা 56 জনকে গ্রেপ্তার করেছি। তো এটা চলমান আছে। এদিকে বৃহস্পতিবার ভোরে পার্বত্য জেলা বান্দরবানে KNA সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে সেনাবাহিনী। পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে বলেও দাবি তাদের। সেনাবাহিনীর অভিযানের ফলশ্রুতিতে বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায় KNF এর ভয়ে বসতবাড়ি হতে পালিয়ে যাওয়া বান্দরবনের 138 জন বম উপজাতি পুনরায় তাদের বসত ভিটায় ফেরত এসেছে। গত 2 সপ্তাহে সারা দেশে চলা অভিযানে 26 অবৈধ অস্ত্র, 100 গোলাবারুদ ও 45 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। চলমান অভিযানের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি উদ্বেগ জানানোর পর টেলিকম নীতিমালা নিয়ে অংশীজনদের সঙ্গে আবারও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতি নির্ধারকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লাইসেন্স বাতিলের শঙ্কায় পড়া অপারেটররা। তবে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি মোবাইল অপারেটরদের। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, নতুন নীতিমালায় কারো স্বার্থ ক্ষুণ্ণ হবে না। শুভ খানের রিপোর্ট। 1.5 দশক পর টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন টেলিকম খসড়া পলিসিতে ছেঁটে ফেলা হচ্ছে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি প্রতিষ্ঠান। বাদ যাচ্ছে ব্যান্ডউইথ যোগান দেওয়া 34টি IIG অপারেটরও। বৃহস্পতিবার টেলিকম নীতিমালার খসড়া চূড়ান্ত করতে বিটিআরসিতে বৈঠক শুরুর আগেই নতুন নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। দলটির এমন অবস্থানে পাল্টে যায় দৃশ্যপট। বিটিআরসিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে পলিসি নিয়ে নতুন করে আলোচনার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। স্টেক হোল্ডারদের সাথে আসলে আমরা গত 6 মাস ধরে আলোচনা করে আসছি। বিটিআরসিতে এখানে একাধিক কনসালটেশন হয়েছে, আরও হওয়ার সুযোগ আছে। এখানে আমার মনে হয় প্রত্যেককেই প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা আছে। অংশীজনদের উদ্বেগ আমলে নিয়ে আলোচনার পথ উন্মুক্ত করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে IGW, IIG, ICX এবং ISP অপারেটররা। তবে বিএনপির অবস্থান কিংবা সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মোবাইল অপারেটররা। শুধুমাত্র টেলিকম অপারেটর না, ISP না, IIG, ICX, IGW সকল স্টেক হোল্ডারের সাথে বসে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় এটা একটা উইন উইন সিচুয়েশন হবে এবং দেশের জন্য মঙ্গলজনক একটা সিদ্ধান্ত হবে। শিগগিরই সংশোধিত টেলিকম নীতিমালার খসড়া বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
অবশেষে রোববার থেকে নৌবাহিনীর কাছে হস্তান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। তবে সরাসরি নৌবাহিনীর সঙ্গে ডিপিএম চুক্তি হচ্ছে না। চট্টগ্রাম ড্রাই ডকের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সফটওয়্যার নির্ভর এই টার্মিনাল পরিচালনা করতে যাচ্ছে নৌবাহিনী। সরকার থেকে সিদ্ধান্ত আসার পরই চট্টগ্রাম বন্দরের সবশেষ বোর্ড সভায় গৃহীত হয়েছে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অত্যাধুনিক সুবিধা সম্মিলিত 1000 মিটার দৈর্ঘ্যের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে একসঙ্গে ভিড়তে পারে 4টি মাদার ভেসেল। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের 18টি গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 14টি আছে। এখানে বিদেশি অপারেটর দিয়ে টার্মিনালটি পরিচালনার ঘোষণায় বিভিন্ন পক্ষের প্রতিবাদের মুখে নৌবাহিনীকে দেওয়া হয়েছে দায়িত্ব। সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে বন্দরের বোর্ড সভায়। বেশ কয়েকটা টিম করা হয়েছে, বিশেষ করে ইকুইপমেন্ট সংক্রান্ত, ট্রাফিক অপারেশন সংক্রান্ত এবং ম্যান পাওয়ার সংক্রান্ত সবগুলোর ব্যাপারে আলাদা আলাদা টিম এবং সিডিডিএল কর্তৃপক্ষের একটা টিম সবার সাথে আলাদা আলাদাভাবে মিটিং করে এগুলো ঠিক করছে কিভাবে স্মুথ ট্রানজিশনটা হয়। তো আমরা এ ব্যাপারে নিশ্চিত যে 6 তারিখে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং 7 তারিখ থেকেই সিডিডিএল এর আন্ডারে নতুনভাবে অপারেশন চালু হবে। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ জিসিবি চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটিকে ডিঙ্গিয়ে 44% কন্টেইনার উঠানামা হয় নিউমোরিং টার্মিনালে। এটি পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে অন্তত 157 জন বিভিন্ন অপারেটর ছাড়াও 14টি গ্যান্ট্রি ক্রেন চালানোর দক্ষ অপারেটর প্রয়োজন রয়েছে। নৌবাহিনী তত্ত্বাবধানে চলবে বা ওরা অপারেট করবে, এটা আমার কাছে মনে হয় খুব কঠিন কোনো কাজ হবে না। একটু সাপোর্ট পেলে সব তরফ থেকে ওরা চালিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা ড্রাই ডক সাথে আছে। 2007 সালে 507 কোটি টাকায় নির্মাণ হওয়া টার্মিনালটি পরিচালনা নিয়ে শুরু থেকে ছিল নানা জটিলতা। রাজনৈতিক হস্তক্ষেপে 2010 সালের পর দায়িত্ব পায় সাইফ পাওয়ার টেক। চলতি মাসের 6 তারিখ প্রতিষ্ঠানটির সঙ্গে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। তবে প্রাথমিকভাবে কার্যক্রম সচল রাখতে আগের সফটওয়্যার এবং প্রযুক্তিবিদদের সহায়তা নেওয়া হতে পারে। ব্যাকআপ ফ্যাসিলিটি এবং ব্যাকআপ ইয়ার্ডে যেগুলি আপনার কার্গো যেভাবে যায়, কন্টেইনার যেভাবে যায়, ওগুলি ঠিক থাকলে এখানে কোনো কমপ্লিকেশন হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। নিউমোরিং কন্টেইনার টার্মিনালে প্রতি ঘন্টায় 30টির বেশি কন্টেইনার জাহাজে উঠানামা করানোর সক্ষমতা রয়েছে। অন্যান্য বার্থ এবং টার্মিনালে যা প্রতি ঘন্টায় 17 থেকে 18টি কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চরম অনাদর, অবহেলা আর নিষ্পেষণে বড় হচ্ছে ঢাকার পথ শিশুরা। বাবা মায়ের যত্ন ছাড়াই বেড়ে ওঠা এসব শিশুদের রাজপথে রাত কাটে ঘুমের আকুতিতে। দুর্বিষহ জীবনে পেটের তাগিদে মরণ নেশায় মত্তই হচ্ছে না তারা, ডুবছে অন্ধকার জগতে, হয়ে উঠছে অপরাধের হাতিয়ার। বিশেষজ্ঞরা বলছেন পথ শিশুদের পুনর্বাসনে সুনির্দিষ্ট কোনো নীতিমালা প্রণয়ন করতে পারেনি রাষ্ট্র। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মেহানের রিপোর্ট। মাপ কইরা দাও আমারে, মনের মন্দির দেখা ভালোবাসি তোমারে, আমি মাস তুমি বসি। দুরন্তপনার গল্পে উড়ন্ত পাখির মতো মুক্ত আকাশে ডানা মেলা, কিন্তু আকাশের আর আকাশে ওরা হয়ে উঠল কই। পথে যার ঘর, বাঞ্ছনার বৃত্তে আটকা যে জীবন, সেখানে ক্লান্ত ঘামে ভেজা মলিন মুখী যেন নিঃশব্দ সংগ্রামের এক নাম। আদর মেলেনি বাবার, তবে মায়ের স্পর্শ ভোলেনি আকাশ। ছোটবেলায় বাবা মার মৃত্যুর পর ঠাঁই হয়নি আপনজনের কাছে। এরপর পথের মাঝেই খুঁজে ফেরা আপন ঠিকানা। অভিমান সঙ্গী করে জাদুর শহরে পা ফেলা ছোট্ট এই শিশুর সামনে এখন অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। আব্বু মারা গেছে, তো এবার তুই জাগা। নানু রাইতে আমার বার করেছে রাস্তার মধ্যে, তারপরে সকালে একটা আঙ্কেল আমার রেল লাইনে পাঠা দিয়ে একটা আঙ্কেল আমার তারপরে তুলে দিয়েছে গাড়িতে। এই গল্প বাংলাদেশের পথে পথে সবখানেই। যারা জন্ম নেয় সমাজের ছায়ায়, কিন্তু নিয়তির নির্মমতায় বেড়ে ওঠে আলো ছায়ার টানাপোড়েনে। গতির শহরে কি দিন কি রাত, লড়তে হয় পেটের দায়। শৈশব হারিয়ে ফেলে একসময় তারা পা বাড়ায় অপরাধ জগতে। চুরি করে, ওই যে ইয়ে আছে না, মুরগি লাইটের বেলা যায়, নেশা করে, ডিন্ডি খায়। আমাকে কেউ যদি খাবার কিনা দেয় আমার অনেক ভালো লাগে। কিছু করি না, আমি বোঝা টেনা টানি, এগুলো ছেড়ে কিছু এমনি না কে তাকে খেতে পাইলে কে। গবেষণা বলছে 58% পথশিশু কোনো না কোনোভাবে মাদকাসক্ত। রাজধানীতেই ড্যান্ডিতে আসক্ত পথশিশুর সংখ্যা প্রায় 75,000। আর 46% শিশু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বাধ্য হয়ে।
বিশেষজ্ঞরা বলছেন পথশিশুদের অনেকেরই নেই পারিবারিক জীবন। এই সুযোগে পরিবারহীন শিশুদের দিয়ে অপরাধ কিংবা মাদক ব্যবসা করিয়ে অনেকে হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা। এসব শিশুদের পুনর্বাসনে সুনির্দিষ্ট নীতিমালা করতে পারেনি রাষ্ট্র। পথশিশুকে সে যদি কোনো চুরি ডাকাতি কোনো অপরাধ করে, তাকে যখন উন্নয়ন কেন্দ্রে রাখা হয়, তার উন্নয়নের জন্য, তার পুনর্বাসনের জন্য, তার পরিশুদ্ধির জন্য যে সুযোগ সুবিধা দরকার সেটা নাই। রাষ্ট্রের চরিত্র কেমন, রাষ্ট্র কিভাবে উদ্যোগ নিয়েছে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য, রাষ্ট্রের কোনো প্যাকেজ আছে কিনা, রাষ্ট্রের কোনো পলিসি প্রোগ্রাম আছে কিনা। আমরা জানি বেসরকারি উদ্যোগে কিছু কিছু উদ্যোগ আছে, কিন্তু এগুলো টেকসই করা, এগুলোকে লম্বা সময় ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু রাষ্ট্রের কাছে। যদিও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাজধানীতে পথশিশুদের পুনর্বাসন কেন্দ্র রয়েছে দুটি, একটি কমলাপুরে, অন্যটি কারওয়ান বাজারে। তবে এই দুই সেন্টারের অবস্থাও অনেকটাই নাজুক। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় বেশ কয়েকটি প্রকল্প পরিচালনা করছে সমাজসেবা অধিদপ্তর। ঢাকায় 3টি এবং রংপুরে ওর 4টি শিশু সুরক্ষা হাব রয়েছে, যেখানে আমরা 35 জন বাচ্চাকে রাখতে পারি। এরকম পথশিশুকে আমরা তাদেরকে এই সমস্ত হাবে নিয়ে আসি। তাদের আহার থেকে শুরু করে তাদের বিনোদন, শিক্ষা, তাদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করে থাকি। সরকারি বেসরকারি এত উদ্যোগের পরও প্রশ্ন থেকেই যায়, এরপরও কমছে কি পথশিশুদের সংখ্যা? সমাজের ছায়ায় জন্ম নেয়া এই শিশুরাই এখন সমাজের ছেঁড়া পাতার অংশ। অবহেলায় তাদের কেউ হাতে তুলে নেয় মাদক, কেউ হারায় অপরাধের অন্ধকার জগতে। বিশেষজ্ঞরা বলছেন পথশিশু সমস্যার সমাধানে প্রয়োজন বাস্তবমুখী এবং মানবিক নীতি কাঠামো, যেখানে থাকবে এই শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং পুনর্বাসনের সুস্পষ্ট পরিকল্পনা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর সিটির 19টি বস্তিতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ঘরে ঘরে মিলছে এডিসের লার্ভা। একই ব্যক্তি আক্রান্ত হচ্ছেন একাধিকবার, তবুও নেই মশা মারার জোরালো উদ্যোগ। এমন বাস্তবতায় জেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে প্রস্তুত রয়েছে হাসপাতালগুলো। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। টানা দুবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া হ্যাপি আক্তারের ঘরেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। অথচ এই মশার উপদ্রব থেকে বাঁচতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। এমন পরিস্থিতিতে স্বামী সন্তান নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা নিয়েই বসবাস তার। এই মশার কামড় আমরা ঘরে থাকা অনেক কষ্টকর হয়ে যায়। আক্রান্ত হয়ে আমি অনেকদিন যাবত মেডিকেলে ভর্তি ছিলাম। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না, জানো তার জন্য মশার উৎপাদনটা একটু বেশি। হ্যাপির মতো এমন পরিস্থিতি গাজীপুর মহানগরীর ব্যাংক মাঠ বস্তির প্রতিটি ঘরে। ডাস্টবিন না থাকায় উন্মুক্ত খেলার মাঠ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবদ্ধ স্থানে দীর্ঘদিনের জমে থাকা পানিতেও জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। ফলাফল প্রায় 6000 মানুষ বসবাসের এই বস্তির প্রতিটি ঘরেই রয়েছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। টঙ্গী হসপিটাল থেকে দেখবেন মানুষ সিট পাচ্ছে না, ফ্লোরে পর্যন্ত মানুষ জায়গা পাইতেছে না। প্রত্যেকের ঘরে কয়েল আছে, এরকম বাক্স কয়েল, কিন্তু মশা তো আমরা তাড়াইতে পারতেছি না। এরকম ছোট বড় মিলিয়ে প্রায় 19টি বস্তি রয়েছে গাজীপুর মহানগরীতে। ঘিঞ্জি এসব এলাকা যেন এক একটি মশার প্রজনন ক্ষেত্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মশা মারতে প্রশাসনের ভূমিকা নিয়ে। কর্তৃপক্ষের নীরব ভূমিকায় প্রতিদিনই জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পরিস্থিতি এমন চলতে থাকলে চলতি মৌসুমে মশাবাহিত এই রোগ পরিণত হতে পারে মহামারীতে। শরীর একদম দুর্বল, প্রেসার ছিল 50/60, শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, চিলিক পেরা ব্যথা হয়, যেটা হচ্ছে হাতে এই জায়গায় আর জয়েন্টে ব্যথা হয়, সেটা সহ্য করার মতো না। ধীরে ধীরে ধরন পাল্টাচ্ছে ডেঙ্গু। নতুন রূপে ফিরে আসে এই ভাইরাস অনেক সময় ধরা পড়ে না পরীক্ষাতেও। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন পর্যন্ত সফলভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডেঙ্গুর লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ আসতেছে, কিন্তু সেই ক্ষেত্রে ওই লক্ষণের বেসিসে রোগী ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে এবং রোগী ভালো হয়ে যাচ্ছে। শুধু শহর নয়, ডেঙ্গুর প্রকোপ এখন গ্রামাঞ্চলেও। স্বাস্থ্য বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের প্রশিক্ষণ আর প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেকটা উপজেলাতেই প্রতিদিনই ডেঙ্গু পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে। আমাদের ফ্লুইড আছে এবং ডেঙ্গুর কিট আছে রোগ নির্ণয়ের জন্য, এবং হাসপাতালগুলোতে সব ডাক্তারাই ডেঙ্গুর প্রশিক্ষণ অনলাইন হলেও পেয়েছে। প্রতি বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের মৌসুম ধরা হলেও এবছর জুন জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। 2 যুগ আগেও মাদারীপুরের বরিশাল খাল দিয়ে চলাচল করত ছোট বড় অসংখ্য নৌযান। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে খালটি। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে শহর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের প্রাণ ফিরিয়ে আনতে খনন শুরু করেছে মাদারীপুর পৌরসভা। এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।
সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। দেখে মনে হতে পারে এ যেন কোনো এক ময়লার ভাগাড়, কচুরিপানা আর আবর্জনায় বন্ধ পানি প্রবাহ। এটি এক সময়ের ব্যস্ততম মাদারীপুরের বরিশাল খালের চিত্র। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে শহর থেকে সরাসরি নৌপথে এ খাল দিয়ে বরিশালে যাতায়াত করতেন স্থানীয়রা। 8 কিলোমিটার দীর্ঘ খালটি দখল আর দূষণে ভরাট হয়ে যায় বেশিরভাগ অংশ। যাও আছে তাও আশপাশের লোকজন ময়লা আর আবর্জনা ফেলায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই। পানি প্রবাহ বন্ধ থাকায় একটু বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। জনদুর্ভোগ কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খালটি খননের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে খুশি স্থানীয়রা। খাল কাটতেছে, উপকার হবে না, পানি যাবে, ধান হবে, পাট হবে। গাছা এই কচু ক্ষেত এগুলি পরিষ্কার হলে মশার উপদ্রব থেকে আমরা একটু রক্ষা পেতে পারি। পরিষ্কার হয়ে যাবে, সব ময়লা গেলে আমরা ভালো থাকবো, জলাবদ্ধতা থাকবে না, মশা হবে না। অনেক দুর্গন্ধ আসতো, কিন্তু এখন এটা পরিষ্কার করার কারণে এখান থেকে আর কি মানে এই জিনিসটার থেকে এলাকাবাসী মুক্তি পাবে আর কি। 2019 সালে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ ও এলজিইডির যৌথ উদ্যোগে খালের দুপারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ময়লা আবর্জনা ও কচুরিপানাও পরিষ্কার করা হয়। সে সময় খালটি খননের উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়। পৌরসভার উদ্যোগে এটি খননে জলাবদ্ধতা দূর করতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসন থেকে আমরা কিছু বরাদ্দ পেয়েছি। এই বরাদ্দ দিয়ে আমরা ইটের পুলের ওই পাশটা আমরা অলরেডি পরিষ্কার করে খালের রূপ যেটা ছিল একদম ড্রেন হয়ে গিয়েছিল, এখন আমরা খালের একটা চেহারা দিতে পেরেছি। প্রাথমিক পর্যায়ে মাদারীপুর পৌরসভার আওতাধীন খালটির অংশ খনন করতে ব্যয় ধরা হয় 3,80,000 টাকা। খালের দুই পারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি আগামীতে যারা খালের মধ্যে ময়লা ফেলবে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। এছাড়া প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থায়নে খাল খনন করা হলেও আগামীতে বৃহৎ আকারে পরিকল্পনার কথাও জানায় তারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বারবার পদ্মা নদীর ভাঙনে হারিয়েছেন সর্বস্ব। গত 3 বছর ধরে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডে অস্থায়ী বসবাস করছেন শরীয়তপুরের 250 পরিবার। সম্প্রতি তাদের জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ দেয় সেতু বিভাগ। অর্থ ও নতুন জায়গা জোগাড় করা নিয়ে দিশেহারা বাসিন্দারা। শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রতিবছর ভাঙনে দিশেহারা শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাপাড়ের মানুষ। কারো 3 বার, কারো 4 বার বাড়িঘর বিলীন হয়েছে নদীগর্ভে। 2022 থেকে 24 সাল পর্যন্ত সর্বস্ব হারিয়ে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডে অস্থায়ী বসবাস করছেন এমন অন্তত 250 পরিবার। শুধু ঘরবাড়ি নয়, এখানে রয়েছে একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয় সহ 2টি মসজিদ। তবে গত 23 জুন সেতু বিভাগ থেকে বাসিন্দাদের 1 মাস সময় দিয়ে সরে যেতে বলা হয়েছে। এতে হতভম্ব পরিবারগুলো। 1 সপ্তাহ আগে নোটিশ দিচ্ছে যে আপনারা 1 মাসের ভিতরে চলে যাবেন, এখানে থাকতে পারবেন না। তখন আমাদের কোনো জায়গা নাই যাওয়ার, আর কোনো খাজনা কেউ জায়গা দেয় না। 5টা 6টা ভাঙা দেওয়া হয়ে গেছে আমাকে, অনেক কই যাবো, না আমাকে কোনো জায়গা নাই। আমাকে কোনো জায়গা নাই, আমরা কোনো বাড়ি করবো, আমাকে খুব অসুবিধা যাবো কই, আমাকে টাকা নাই, পয়সা নাই, আমরা বিলীন হয়ে গেছি, আমরা কোথায় যাব? তবে শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। পদ্মার ভাঙনে যেসব মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের যে আশ্রয়ের যাতে ব্যবস্থা করা যায়, তারা কোথায় থাকবে সেটার বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে এটার আশ্রয়ের ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করব অতি দ্রুত। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 3.5 বছরে শরীয়তপুরে 5300 পরিবার পদ্মা নদীর ভাঙনের শিকার হয়েছেন। সময় সংবাদ, শরীয়তপুর। মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে গত 9 মাসে 6টি সংঘাতে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। নৌপরিবহন উপদেষ্টা বলছেন, স্থানীয় প্রশাসন তৎপর না হলে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করছে প্রশাসন। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বালু উত্তোলন নিয়ে এমন তুলকালাম। মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লায় বালু উত্তোলনের সময় গত 19 জুন হামলা চালায় গ্রামবাসী। এ সময় বালু শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত 5 জন।
সদর উপজেলার ভাসানচর মৌজায় গত 14 এপ্রিল থেকে 1 বছর মেয়াদে মেঘনা নদীর তীর থেকে 800 মিটার দূরত্বে 150 একর এলাকা বালু মহাল হিসেবে ইজারা দেয় জেলা প্রশাসন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ইজারার স্থান রেখে চর আবদুল্লাহ মৌজায় বর্ষায় ডুবে যাওয়া ফসলি জমি ড্রেজার দিয়ে কেটে নেওয়া হচ্ছিল। এ কারণে তাদের প্রতিরোধ করতে গেলে বাধে সংঘর্ষ। এর আগে গত 30 জানুয়ারি একই এলাকায় বালু উত্তোলন নিয়ে সহিংসতায় 2 জন নিহত ও 11 জন আহত হন। আমাকে জমিন জোর করে কাটতে লয়ে যাচ্ছে, আমরা গেলে গুল্লি করে মারধর করে। আমাকে জমিনের লেগে আমরা মরতে রাজি, এর লেগে আমরা ইনশাআল্লাহ যা লাগে তা করব। এই জমি যদি আমাদের নেগা, আমরা কিভাবে এই বাসমু? গ্রামবাসীরা সাফারি কুড়াল, এরপরে আপনার বগি দাও, হকি স্টিক দাও, আমার বাইরে কোপায় টোপায় থুয়ে গেছে। সম্প্রতি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, স্থানীয় প্রশাসন তৎপর না হলেই অবৈধ বালু উত্তোলনের ঘটনা ঘটে। লিজ দেয় ডিস্ট্রিক্ট প্রশাসন, জেলা প্রশাসন, এবং এটা মেনটেন করা জেলা প্রশাসনের কাজ, আইন শৃঙ্খলা রক্ষা করা জেলা প্রশাসন, বিআইডব্লিউটি না। উপজেলা প্রশাসন বলছে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ ঠেকাতে কাজ চলছে। আমরা তো সবসময় যে আমাদের সকল দপ্তরের সাথে সমন্বয় করে আপনারা দায়িত্ব পালন করছে, আমরা সকল দপ্তরকে বলছি তাদের দায়িত্ব পালন করছে, তারাও চেষ্টা করছে। এটা সরকারি হিসেব অনুযায়ী মুন্সিগঞ্জের বিভিন্ন নদীতে বালু তোলা নিয়ে গত 9 মাসে 6টি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন ভোরের সময়। বিনা শুল্কে মার্কিন পণ্য প্রবেশে সুবিধার বিপরীতে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের রপ্তানি পণ্যে শুল্ক কমিয়ে 20% করা হলো। দর কষাকষি শেষে দেশটির সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে এমন চুক্তিতে পৌঁছেছে। তবে ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে 40% শুল্ক বহাল থাকবে। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এসব জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন বাজারে শুল্ক কমানোর জন্য আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন বাণিজ্য নীতির অংশ হিসেবে পাল্টাপাল্টি উচ্চ শুল্ক আরোপ করেন। এর আওতায় ভিয়েতনামের পণ্যের ওপর 46% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। আগামী 9 জুলাই থেকে এই শুল্ক কার্যকরের কথা ছিল। শেষ মুহূর্তে এসে দুপক্ষের দর কষাকষির মধ্যে দিয়ে ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তাতে আরোপিত শুল্ক 20% নামিয়ে আনা হয়েছে। বিপরীতে মার্কিন পণ্যে 0 শুল্ক আরোপ করেছে ভিয়েতনাম। তবে ট্রান্সশিপিং বা তৃতীয় দেশ থেকে ভিয়েতনাম হয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে 40% শুল্ক আরোপ করা হবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। চুক্তিটি কবে থেকে কার্যকর হবে, কোন কোন পণ্যে 20% শুল্ক প্রযোজ্য কিংবা ট্রান্সশিপমেন্টের বিধান কি হবে, এসব নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। যেখানে চীনা পণ্যে মেড ইন ভিয়েতনাম লেবেল লাগিয়ে তা ভিয়েতনাম দিয়ে যুক্তরাষ্ট্রের রফতানির গুরুতর অভিযোগ রয়েছে। এদিকে নির্দিষ্ট কিছু উচ্চ প্রযুক্তির পণ্যের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছে ভিয়েতনাম। নাইকি, অ্যাপল, গ্যাপের মতো বিখ্যাত ব্র্যান্ডগুলোর গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে ভিয়েতনাম। চুক্তির খবরে কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ছে। প্রথম মেয়াদে ট্রাম্পের চীনা পণ্যে চড়া শুল্ক আরোপের পর 2018 সাল থেকে ভিয়েতনামের রফতানি দেশটিতে প্রায় 3 গুণ বেড়ে 2024 সালে $136 বিলিয়ন ছাড়িয়ে যায়। এদিকে বাণিজ্য চুক্তি নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের চলছে দর কষাকষি। ব্রিটেন ও চীনের সঙ্গেও চুক্তি হয়েছে। আর ষষ্ঠ বৃহৎ বাণিজ্যিক অংশীদার জাপানের সঙ্গে চুক্তি আলোচনা রয়েছে বাধার মুখে। এছাড়া শুল্ক নিয়ে দর কষাকষি করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের সঙ্গে আলোচনায় বসতে দেশটিতে গেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। রাজবাড়ীতে চলতি বছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। পাট কাটা ও জাগ দেয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সরকারের পক্ষ থেকে পাটের যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি তাদের। আশিকুর রহমানের রিপোর্ট। নিচু জমিতে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট, তাই আগেভাগেই কেটে জাগ দিতে ব্যস্ত চাষিরা।
তবে উঁচু জমিতে ফলন ভালো হয়েছে। রাজবাড়ী জেলার 5 উপজেলায় এবছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। কৃষকরা জানান চাষের খরচ আগের চেয়ে অনেক বেড়েছে, তবে সেই তুলনায় গেল বছর মিলেনি দাম। এবারে তাই সরকারের পক্ষ থেকে পাটের ন্যায্য দাম নির্ধারণের জোর দাবি কৃষকদের। পাট গেছে পরে এক এক পাই বই পাট কাটতে পরে লাগতেছে 10টা। পাট কাটে রাস্তায় উঠে দিয়েছি, রাস্তাতে আবার সেই মাটিলে নিয়ে যাচ্ছি, মাটিলে নিয়ে জাগ দিতেছি, কি কষ্ট। একটা জনের দাম 700 থেকে 800 টাকা, 1 মন পাট 2200 টাকা খরচ পড়ে, সেই তুলনায় তো আমরা দাম পাই না। 1 মন পাট যদি 5000 থেকে 5500 টাকা মন হয়, তাহলে আমাদের মতো কৃষকদের একটু ভালো হয়। কৃষি বিভাগ বলছে এবছর বৃষ্টির কারণে খালবিল জলাশয়ে পানি থাকায় বাড়তি টাকা খরচ করে সেচ পদ্ধতিতে পাট জাগ দিতে হচ্ছে না, তাই এবার পাটে ভালো লাভ করবে কৃষক। বৃষ্টিপাতের পরিমাণ ঘন ঘন হওয়ার কারণে কৃষকদের বাড়তি যে একটা সেচ দেওয়ার বিষয়টা ছিল সেটি আর দিতে হয়নি। ফলন ভালো পাবে কৃষকরা এবং দাম যদি ভালো পাওয়া যায় তাহলে কৃষকরা লাভবান হবে বলে আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাজবাড়ীতে 47,276 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 800 হেক্টর বেশি। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। কিশোরগঞ্জের রেল লাইনের দুই পাশে ভেঙে পড়ে আছে শতাধিক গাছ। এলাকাবাসী বলছেন কর্তৃপক্ষ গাছগুলো কেটে নিয়ে যায়নি। আবার স্থানীয় কেউ গাছ কাটলে সরকারের সম্পত্তি নষ্টের দায়ে মামলা হয়, অথচ মূল্যবান এসব গাছ বিক্রি করে রাজস্ব আয় সম্ভব। সরকারের অনুমতি না থাকায় এগুলো স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। রেল লাইনের দুই পাশে পড়ে আছে গাছ, কোনোটি এখনো সতেজ, কোনোটি প্রায় শুকিয়ে গেছে, আবার অনেক গাছ মাটির নিচে দেবে গেছে। ঝড় বৃষ্টিতে গত কয়েক বছরে ভৈরব কিশোরগঞ্জ রেলপথে কিশোরগঞ্জ স্টেশন থেকে নীলগঞ্জ পর্যন্ত রেল লাইনের দুই পাশে শতাধিক গাছ ভেঙে পড়ে আছে। লাইনের ওপর পড়ায় ট্রেন চলাচলের সুবিধার্থে এগুলো কেটে পাশে ফেলে রাখা হয়। এলাকাবাসী বলছেন কর্তৃপক্ষ গাছগুলো কেটে নিয়ে যায়নি। আবার স্থানীয় কেউ গাছ কাটলে সরকারি সম্পত্তি নষ্টের দায়ে মামলা হয়, অথচ মূল্যবান এসব গাছ বিক্রি করে রাজস্ব আয় সম্ভব। মানুষের তো নিতারা না, কিন্তু হেরা এটা নিয়ে ব্যবহার করে না, এটা অযথা পরিবার নষ্ট হইতাছে। গোস্তাছে না এরা ফাবলিয়ে দললেই মামলা ঢুকায় দেয়। এটা তো সরকারের সম্পদ নষ্ট হচ্ছে, এটা তো সরকারের উচিত সংরক্ষণ করা। রেলওয়ের স্থানীয় কর্তৃপক্ষ বলছে সরকারের অনুমতি না থাকায় এগুলো স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোনো কিছু করার ক্ষমতা আমাদের মধ্যে নেই, আমরা ঊর্ধ্বতন অফিসারদেরকে জানানোর কথা আমরা ওনাদেরকে জানাচ্ছি। 30 বছর আগে রেল লাইনের দুই পাশে আকাশী, মেহগনি, কড়ই সহ বিভিন্ন প্রজাতির বনজ গাছ রোপণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আপনাকে ধন্যবাদ। সকালেই জমে উঠেছে মানিকগঞ্জে তরা দেশীয় মাছের আড়ত। জেলে ও পাইকারে বেচাকেনায় সরগরম পুরো আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই যে আষাঢ়ের গুড়ি গুড়ি বৃষ্টি এবং ভোর থেকে এটি কিন্তু জেলে এবং পাইকারে বেচে কেনায় জমজমাট মানিকগঞ্জের এই কালীগঙ্গা নদীর পাড়ের এই মৎস্য আড়তটি। তো আপনারা দেখছেন যে আষাঢ়ের যে চমৎকার যে মাছগুলো সেগুলা কিন্তু এসেছে, তবে সপ্তাহ ব্যবধানের পানিতে নদীর পানি কমে আসায় মাছের সরবরাহটা একটু কমে যাওয়া, একটা মাছের দামটা প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে। আসলে 10 থেকে 15 টাকা পর্যন্ত প্রকার ভেদে আরও বেশি বিক্রি বেড়েছে। তবে আমরা এখানে কেজিতে বলার চেষ্টা করব। তবে মাছের দাম আকার বেগে বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বোয়াল, এই বড় বোয়ালটি কিন্তু বেচা কিনা হয়েছে কিছুক্ষণ আগে 1050 থেকে 1100 টাকার মধ্যে কেজি প্রতি কেজি, এবং ছোট যে বোয়ালগুলো রয়েছে সেই বোয়াল বেচা কিনা হয়েছে এখানে 700 থেকে 800 টাকার মধ্যে। এখানে শিং মাছ বিক্রি হয়েছে প্রতি কেজি 250 থেকে 260 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে, 10 থেকে দাম বেড়েছে সত্যিকার অর্থে 10 থেকে 12 টাকা। নওলা মাছ এখানে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। ট্যাংরা মাছ এখানে বিক্রি হচ্ছে, আপনারা যে ট্যাংরা দেখতে পাচ্ছেন এই ট্যাংরা বিক্রি হচ্ছে এখানে 280 থেকে 300 টাকা প্রকার বেঁধে। বড় ট্যাংরা বিক্রি হচ্ছে 350 টাকার মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু সব
মাছই কিন্তু আকার বেঁধে একটা কম বেশি যাচ্ছে, এটা আমরা সেটা দেখেছি। এখানে একটা বাটা মাছ বিক্রি হচ্ছে এখানে 140 থেকে 150 টাকা, 6 থেকে 10 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে শোল মাছ। এখানে কিন্তু একটা হাট ডাকে আস্তা বিক্রি হচ্ছে, আমরা সেটাকে কেজিতে বলার চেষ্টা করছি। আর সেখানে গাইরা মাছ এখানে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, পোকার বেঁধে বড় ছোট আকারে পোকার বেঁধে 600 টাকা আমরা বিক্রি করতে দেখেছি। এখানে শোল মাছ বিক্রি হয়েছে, বড় শোল বিক্রি হয়েছে এখানে 500 থেকে 520 টাকা, এবং কি দাম বৃদ্ধি পেয়েছে 12 থেকে 15 টাকা প্রতি কেজিতে সপ্তাহ ব্যবধানে। ছোট শোল মাছগুলো বিক্রি হয়েছে 200 থেকে 280 টাকা, পোকার বেঁধে আরও বেশি দিয়েছে চিংড়ি মাছ, যেটা একদম নদী টাটকা, এবং যে মাছগুলো চিংড়ি মাছ এখানে বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা প্রতি কেজি। পোকার বেঁধে কিন্তু 900 টাকা আমরা বিক্রি করতে দেখেছি, সেটা সবচেয়ে চমৎকার এবং ভালো যে মাছটি রয়েছে। কাতলা মাছ এখানে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, এবং সেখানে বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বড় যে মাছগুলো তার দামটাও একটু বেশি আমরা দেখেছি। সরপুঁটি এখানে বিক্রি হয়েছে 130 থেকে 140 টাকার মধ্যে। সরপুঁটি চাষের সরপুঁটি আমরা দেখেছি, সেই চাষের সরপুঁটি বিক্রি হয়েছে, তবে সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা। অর্থাৎ জেলেদের সাথে আমি কথা বলেছি, জেলেরা বলছে নদীতে পানি কমে আসায়, অর্থাৎ কমে যাচ্ছে, পানি কমে যাচ্ছে, যার জন্য কিন্তু এই সময়টা মাছ ধরা পড়ছে কম, এবং সেই জন্যই দামটা বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে একটা যে মৎস্য যে এই আড়তী কমিটির সাথে কথা বলেছি, তারা বলছে এখানে 1 কোটি টাকা পর্যন্ত মাছ বেচে কিনা হয়, কিন্তু আজকে সেটা 60 থেকে 70 টাকার বেচে কিনা হয়েছে, লাখ টাকা, সরি, 70 থেকে 80 লাখ টাকার মাছ এখানে বেচে কেনা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জের মাছের আড়তে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। 6 মাসে এপিবিএন এর সাইবার ইউনিটের কাছে মোবাইল ফোন হারানো ও চুরি সংক্রান্ত 5,500 সাধারণ ডায়েরির আবেদন জমা পড়েছে। এর মধ্যে 900 ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে 12 এপিবিএন। বলছে ভুক্তভোগীদের ফোন খুঁজে দিতে 24 ঘন্টা চালু রয়েছে ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নম্বর। ফোন উদ্ধার ছাড়াও ভুলে মোবাইল ব্যাংকিংয়ের অন্য নম্বরে টাকা চলে যাওয়া, হ্যাকড হওয়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টও উদ্ধার করে দিচ্ছে ইউনিটটি। গত 24শে মে রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের দোকান থেকে ফোন বিক্রি করতে এসে সে দোকানেরই একটি ফোন চুরি করে পালিয়ে যান একজন। পরে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করে থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও সেটি উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী। অবশেষে 12 এপিবিএন এর সাইবার ইউনিটের কাছে এসে 15 দিনের মধ্যে হারানো ফোন বুঝে পান ব্যবসায়ী। অনেকদিন যাবৎ বলছি ওনাদেরকে, ওনারা কিছু করতে পারে নাই। উনি 15 দিনের মাথায় আমার ফোনটা আমার হাতে পৌঁছে দিল, আমি অন্তত খুশি। গত 15 ফেব্রুয়ারি ময়মনসিংহে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির মাহফিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে 2 শতাধিক মোবাইল চুরি হয়, যার মধ্যে 100টির জিডির তদন্তে নেমে এখন পর্যন্ত 20টি ফোন উদ্ধার করেছে এপিবিএন। হতাশ হয়ে কি করব, কান্নার অবস্থা। এই মুহূর্তে টাকাও না, যার একটা ফোন কিনবো, ছাত্র মানুষ। পরে গেলাম কোতোয়ালি থানা, যায় দিকে আমার চেয়ে আরো বেশি মানুষ ওইখানে একত্রিত। সংস্থাটির তথ্য বলছে গত 6 মাসে হারানো, চুরি বা অনেক সময় ছিনতাই হয়েছে এমন 5,500 ফোন উদ্ধারের জন্য জিডি আবেদন এসেছে তাদের কাছে, যার মধ্য থেকে 900 ফোন ইতোমধ্যে উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে সাইবার ইউনিট। 3,500 নাম্বার ছিল আমার মোবাইলে, কিছু অফিস ডকুমেন্ট ছিল, এগুলো যখন হয়ে যায় তো এটা একটা সাংঘাতিক বিপদের একটা অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তো এটাই ফেস করছি। 1 থেকে 2 মাস মতো আগে আমাকে কল দিয়ে বলে যে আমার ফোনটা উদ্ধার করা গেছে, সেটা আসে হচ্ছে সিলেটের হবিগঞ্জে। তো তারপরেও সকল প্রসেসিং শেষ করে তারা আমাকে ফোনটি আমার হাতে তুলে দিয়েছে। ফোন উদ্ধারে 12 এপিবিএন এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং 2টি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই দ্রুত কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ ভুলে অন্য নম্বরে টাকা চলে গেলে সেগুলো উদ্ধারেও কাজ করছেন তারা। ফোন হারায় তাকে জিডি করার পরামর্শ দেবেন, পাশাপাশি সেই জিডিটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো উপায়ে আমাদের কাছে পৌঁছালে আমরা আমাদের নিজেদের তাগিদে মানুষের সেবা করার জন্য আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো এবং আপনার ফোনটি উদ্ধার করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। হারানো ফোন উদ্ধারে অ্যাপল আইডি সংরক্ষণ, ফোনের বক্সে থাকা IMEI নাম্বার সংরক্ষণ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক ও শক্ত পিন ব্যবহারের পরামর্শ এপিবিএন এর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ষষ্ঠবারের মতো ফোনালাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্ট। মূল কারণ দূর না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে সাফ জানিয়ে দিলেন পুতিন। হোয়াইট হাউস চাইছে যুদ্ধ থামাতে, কিন্তু মস্কোর দাবি শুধুমাত্র কিয়েভের সঙ্গে আলোচনা করেই যুদ্ধ বন্ধ সম্ভব। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের হামলায় প্রাণ গেছে নৌবাহিনীর উপপ্রধান সহ 10 সেনার। কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 47 জন। কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে ইরানের শাহেদ ড্রোন। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন এ ধরনের হামলার উদ্দেশ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করা এবং বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ানো। এমনকি রুশ সেনারা সুমি সীমান্তে অন্তত 7 কিলোমিটার ঢুকে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এর আগে ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুটকভ সহ আরও বেশ কয়েকজন সেনা। এই পরিস্থিতিতে ইউক্রেন আবারও দাবি জানায় তাদের দ্রুত ন্যাটো সদস্য পদ দেয়া হোক। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও নিজের অবস্থান থেকে এক চুলো সরছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1 ঘন্টার ফোনালাপে পুতিন বলেন রাশিয়া পিছিয়ে যাবে না, যুদ্ধের মূল কারণগুলো দূর করাই হবে মস্কোর লক্ষ্য। পুতিন রাজনৈতিক সমাধানে প্রস্তুতির কথা বললেও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো শান্তি আলোচনা কেবল কিয়েভ ও মস্কোর মধ্যেই হতে হবে। পুতিনের এমন অবস্থানে স্পষ্ট তিনপক্ষীয় কোনো আলোচনায় রাজি নয় রাশিয়া। এই ফোনালাপ এমন এক সময়ে যখন পেন্টাগন ঘোষণা করেছে ইউক্রেনের জন্য প্রতিশ্রুত কিছু অস্ত্র সরবরাহ আপাতত স্থগিত থাকবে। ট্রাম্প এ নিয়ে ফোনে কিছু না বললে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর প্রতিবাদে কিয়েভে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন। সতর্ক করে বলেন এই দেরি রাশিয়াকে বাড়তি সুযোগ দেবে। একের পর এক ধাক্কা সত্ত্বেও প্রতিরোধ জারি রাখতে চায় ইউক্রেন। ডেনমার্ক সফরে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন যুক্তরাষ্ট্রের এককভাবে নির্ভর না করে ইউরোপের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে হবে। ইতোমধ্যেই ড্রোন তৈরিতে একটি মার্কিন কোম্পানির সঙ্গে বড় চুক্তি হয়েছে বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। অবশেষে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তানে নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়েছে ইসলামিক আমিরাত সরকার এখন বাস্তবতা। এই স্বীকৃতির পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশও। খোরাসান প্রদেশ IKSPর বিরুদ্ধে লড়াই তালেবানকে মিত্র ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন। এছাড়া আফগানিস্তানকে এখন রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে চায় মস্কো। দীর্ঘ 4 বছর পর আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। বৃহস্পতিবার তালেবান সরকারের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়ে দিল তারা আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই স্বীকৃতি দুই দেশের মধ্যে উৎপাদনশীল সহযোগিতার ভিত্তি গড়ে তুলবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে বলেছেন সাহসী পদক্ষেপ, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 2025 সালের এপ্রিলেই সুপ্রিম কোর্টের আদেশে তালেবানকে সন্ত্রাসী সংগঠন তালিকা থেকে সরিয়ে দিয়েছিল মস্কো। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন তালেবান এখন বাস্তবতা, তাদের সঙ্গে আদর্শের নয় বাস্তব নীতির ভিত্তিতে সম্পর্ক গড়তে হবে। এই স্বীকৃতির পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশও। ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ IKSP এর বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে মিত্র বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো এখন চায় তালেবান শাসিত আফগানিস্তানকে রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে। কিন্তু পশ্চিমা বিশ্ব এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র জমা রেখেছে আফগান কেন্দ্রীয় ব্যাংকের কয়েক বিলিয়ন ডলার, আরোপ করেছে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকেও কার্যত বিচ্ছিন্ন আফগানিস্তান। নাদিম মারজান, সময় সংবাদ। তীব্র বিরোধিতা ও বিতর্কের মধ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক কর ও ব্যয় বিল। মাত্র 4 ভোটের ব্যবধানে 214 ভোটের বিপরীতে 218 সমর্থন পেয়েছে বিগ বিউটিফুল বিল। ট্রাম্পের বেঁধে দেওয়া 4 জুলাইয়ের আগেই বিলটি এখন তার সইয়ের অপেক্ষায়। 29 ঘন্টার রাজনৈতিক যুদ্ধের পর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে 218-214 ভোটে পাশ হয়েছে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। The yeas are 218, the nays are 214. The motion is adopted.
এই বিল পাশের মাধ্যমে ট্রাম্প পূরণ করলেন তার 4 জুলাইয়ের নির্ধারিত সময়সীমা, যা ছিল তার অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু। এই বিলের মধ্য দিয়ে কর হ্রাস পাচ্ছে উচ্চ আয়ের আমেরিকানদের জন্য। ওভারটাইম ও বকশিস আয়ের ওপর কর তুলে নিচ্ছে সরকার। একই সঙ্গে বিলটি বলছে এটি মধ্যবিত্তের জন্য ঐতিহাসিক স্বস্তি, কিন্তু বাস্তবে বিলটি প্রায় $3.3 ট্রিলিয়ন যোগ করবে জাতীয় ঋণে। অন্যদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন মেডিকেইড ও সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে বড় ধরনের কাটছাঁট করা হচ্ছে, যার ফলে প্রায় 1,20,00,000 মার্কিনী হারাতে পারেন তাদের স্বাস্থ্যসেবার সুবিধা। বিলটি ঘিরে বিরোধী ডেমোক্র্যাটদের তীব্র প্রতিরোধের মুখে সবচেয়ে নজরকাড়া ঘটনা ছিল দলটির নেতা হাকিম জেফ্রিজের ইতিহাস গড়া 8 ঘন্টা 37 মিনিটের দীর্ঘ বক্তৃতা, যা বিলের ভোট দেরি করাতে এবং প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে রেকর্ড করে। বক্তব্যে জেফ্রিজ বলেন, শুধু 4 জন রিপাবলিকান সাহস করে না বললেই আটকে যেত বিলটি। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ও স্পিকার মাইক জনসনের চাপ এবং দর কষাকষিতে রিপাবলিকানদের বিদ্রোহী কণ্ঠরাও নরম হন। বিল পাশের আগ মুহূর্তে জনসন বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে শক্তিশালী ও সমৃদ্ধ করবে। ওয়েটার, হেয়ার স্টাইলিস্ট, বেলহোপ সবারই পরিশ্রমের টাকা এখন পুরোটা রাখতে পারবেন। তবে বিলটি ঘিরে উদ্বেগ থেমে নেই। IMF জানিয়েছে এই বিল যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমানোর পরামর্শের পুরো বিপরীত। অন্যদিকে অভিবাসী অধিকার কর্মীদের আশঙ্কা, এই বিলের অর্থেই আরও হাজার হাজার অভিবাসীকে আটক ও বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ট্রাম্প প্রশাসন। কাস্টডি সেন্টার তৈরিতে বিলটিতে বরাদ্দ রাখা হয়েছে $45 বিলিয়ন, $30 বিলিয়ন ICE এজেন্ট নিয়োগে এবং $46 বিলিয়ন দেয়াল নির্মাণে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্যে ভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছেলে। এ বিষয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদপত্র ক্যালকালিস্ট। তাদের অভিযোগ, সম্পদের প্রকৃত পরিমাণ গোপন রেখে সরকারের কাছে কম কর পরিশোধ করছেন আভান নেতানিয়াহু। তবে আভানের দাবি, নিজের আইডি কার্ড, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের নাম পরিবর্তন করে একটি প্যাকেজ ডিলে অ্যাপার্টমেন্টটি ক্রয় করেন তিনি। গাজায় যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে তীব্র চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। এই সংঘাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,00,000। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো গণহত্যার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচারের দাবি তুলেছে। এরই মধ্যে যুক্তরাজ্যে বিভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনের নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের ব্যবসায়িক ও অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, 2022 সালে 5 লাখ ইউরোরও বেশি মূল্য দিয়ে অক্সফোর্ডে অ্যাপার্টমেন্টটি কেনেন নেতানিয়াহুর ছোট ছেলে, কিন্তু এর জন্য ইসরায়েলি কর কর্তৃপক্ষকে কোনো জবাবদিহি করতে হয়নি তাকে। ইসরায়েলি আইনে বিদেশি স্থাবর সম্পত্তি থাকলে নির্ধারিত হারে কর পরিশোধ করতে হয়, কিন্তু ক্যালকালিস্টের অভিযোগ, আভনের নেতানিয়াহুর সম্পদের প্রকৃত পরিমাণ গোপন রেখে সরকারের কাছে কম কর পরিশোধ করেছেন। এই ক্রয়টি এমন এক সময় হয়েছিল যখন যুক্তরাজ্যের অর্থনৈতিক অস্থিরতা চলছিল। এ বিষয়ে আভনের বলেন, তিনি ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তার আইডি কার্ডের নাম পরিবর্তন করেছেন। তারপর তার পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন হয়েছে। এটি একটি প্যাকেজ ডিল। ইসরায়েল এবং ব্রিটেনের কর কর্তৃপক্ষের যা যা প্রয়োজন ছিল সে সবকিছু দেয়া হয় বলেও জানান তিনি। ক্যালকালিস্টের এই প্রতিবেদনটি অনলাইনে প্রকাশিত হওয়ার 2 ঘন্টার মধ্যে ইসরায়েলি সামরিক সেন্সর এটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়। নেতানিয়াহু পরিবারের সদস্যদের বিরুদ্ধে এর আগেও নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে স্বচ্ছতা ও অর্থনৈতিক দায়বদ্ধতা নিয়ে তাদের কর্মকাণ্ড একাধিকবার আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে জ্বলছে গ্রিস ও তুরস্ক। গ্রিসের ক্রিট দ্বীপ থেকে শুরু করে এথেন্স পর্যন্ত আগুনের কবলে শত শত বাড়িঘর। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 5,000 বাসিন্দাকে। এদিকে তুরস্কের সিজমে ও আন্তালিয়া শহরেও নিয়ন্ত্রণের বাইরে দাবানল। সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের ইয়েরাপেত্রা শহরের আশপাশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকেই লড়ছেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে নামানো হয় হেলিকপ্টারও। তীব্র বাতাসে ছড়িয়ে পড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বনভূমি ও জলপাই বাগান। হোটেল ও বাড়িঘরের আশপাশেও পৌঁছে গেছে আগুন। 200-র বেশি ফায়ার ফাইটার, 46টি ইঞ্জিন ও একাধিক হেলিকপ্টার নিয়োজিত থাকলেও 5,000-এর বেশি বাসিন্দা ও পর্যটককে সরিয়ে নিতে হয়েছে নিরাপদ আশ্রয়ে।
রাজধানী এথেন্সের উপকণ্ঠ পিকেরমিতেও বৃহস্পতিবার নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে। ভয়াবহ পরিস্থিতিতে 3টি আবাসিক এলাকায় জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। প্রচণ্ড তাপদাহ, শুষ্কতা ও ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। বিমানবন্দর ও রাফিনা বন্দরের কাছাকাছি এলাকায় আগুনে দেখা দিয়েছে নতুন আশঙ্কা। তবে শুধু গ্রিস নয়, পাশের তুরস্কও জ্বলছে দাবানলে। সিজমে উপকূলে বৃহস্পতিবারও ছড়িয়ে পড়ে আগুন। পাহাড় জুড়ে সাদা ধোঁয়া, বাতাসে ছড়িয়ে পড়েছে পোড়া গাছের গন্ধ। প্রায় 50,000 মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে এরই মধ্যে। দক্ষিণাঞ্চলের আন্তালিয়া ও ইস্তাম্বুলের উপকণ্ঠেও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবু পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রতিফলন যেন এই দাবানল। ভূমধ্যসাগরীয় অঞ্চলকে বিজ্ঞানীরা আগেই আখ্যা দিয়েছিলেন ওয়াইল্ড ফায়ার হটস্পট। এবার সেই সতর্কতার বাস্তব রূপ দেখছে গ্রিস ও তুরস্ক। নাদিম মারজান, সময় সংবাদ। তীব্র দাবদাহ থেকে সুরক্ষা দিতে ফ্রান্সের প্যারিসে সরকারি বৃদ্ধাশ্রমে বয়স্কদের জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ব্যবস্থা করা হয়েছে 2টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ফ্যান এবং এয়ার কন্ডিশনিং ইউনিট। পাশাপাশি সরকারি পরিকল্পনার অংশ হিসেবে হাসপাতাল, নার্সিংহোম এবং সামাজিক সেবা সংস্থাগুলোকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। রেকর্ড দাবদাহে পুড়ছে ইউরোপ। গরমে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ ফ্রান্স। দাবদাহের কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। তাই শুধু প্যারিস নয়, গোটা ফ্রান্সেই বাড়ানো হয়েছে নজরদারি। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীরা। দেশটির রাজধানী প্যারিসের ফুতার দো হেইন নামের একটি সরকারি বৃদ্ধাশ্রমে থাকা 129 বয়স্ক মানুষের জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। তাদের জন্য আলাদা 2টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। যারা বিছানা ছেড়ে উঠতে পারেন না, তাদের কক্ষে রাখা হয়েছে ফ্যান অথবা পোর্টেবল এয়ার কন্ডিশনিং ইউনিট। প্রত্যেককে বেশি করে পানি পান করতে উৎসাহ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রথমে আমি জানালা পুরোপুরি বন্ধ করে দিই, তারপর রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার খুলি। সকালে আবার জানালা বন্ধ করি যেন সূর্যের আলো বা গরম ভেতরে না আসে। এরপর ঘরে থাকার সময় আমি ফ্যান চালিয়ে দিই। ভয়াবহ গরমের হাত থেকে বাঁচাতে বয়স্ক ও অসুস্থদের জন্য ফ্রান্সে সরকারি পরিকল্পনার অংশ হিসেবে হাসপাতাল, নার্সিংহোম এবং সামাজিক সেবা সংস্থাগুলোকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াতে চলতি বছর 9,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক জনবলের 4%। তবে কোনো বিভাগের কর্মীদের ছাঁটাই করা হবে তা এখনো জানানো হয়নি। তবে এক্সবক্স ভিডিও গেমিং ইউনিটে কাটছাঁট হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। চলতি বছরে এখনো পর্যন্ত 3 দফায় কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তা বিনিয়োগের অংশ হিসেবে এআই মডেল প্রশিক্ষণের ডেটা সেন্টারে $8,000 কোটি ব্যয় করেছে এই প্রযুক্তি জায়ান্ট। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ইস্যু ও সংশোধনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাই কমিশন। বিমানবন্দরের জটিলতা এড়াতে এখন থেকে দূতাবাসেই প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু, নবায়ন ও তথ্য সংশোধনের আহ্বান জানানো হয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। পাসপোর্ট প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। দেশে ই পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিরাও এখন তা হাতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় নতুন পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে গিয়ে এসব সংশোধন করে পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন অনেকে। এই সমস্যা নিরসনে এখন থেকে দূতাবাসী কাগজপত্র যাচাই করেই পাসপোর্ট ইস্যু, নবায়ন ও সংশোধন করা যাবে বলে এক নির্দেশনায় জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নির্দেশনায় হাইকমিশন আরও জানায়, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কেউ যেন দেশে গিয়ে তথ্য পরিবর্তন না করেন, বরং মালদ্বীপে থেকেই দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংশোধনের আবেদন করতে হবে। নয়তো মালদ্বীপে ফেরার সময় বিমানবন্দরে তারা নানান জটিলতায় পড়তে পারেন, এমনকি তাদের দেশেও ফেরত পাঠানো হতে পারে। এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারতেছে, এমনকি নাম সংশোধনের যে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারতেছি। তারা ভুলগুলা তাহলে এগুলা সংশোধন করে দিতেছে বাংলাদেশ এমবেসি। এর জন্য আমরা অনেক ঝামেলা
পড়তে হইতেছে না। এখন আমরা হাই কমিশনের মাধ্যমে আমাদের পাসপোর্টের যে নামদারিগুলো ভুল ছিল ওগুলো আমরা সহজে সমাধান করতে পারতেছি। আমরা যাতে আমাদের হাই কমিশনে আমাদের ভোটার আইডি কার্ডটা সংশোধন করতে পারি, এরকম একটা সুবিধা আমাদেরকে করে দেওয়া হোক। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার জানিয়েছেন, সঠিক কাগজপত্র জমা দিলে দূতাবাস থেকেই সব কাজ করা সম্ভব। এতে বিমানবন্দরের ঝামেলা কমবে। বাংলাদেশে গিয়ে আপনি আপনার কোনো তথ্য পরিবর্তন করবেন না, তাহলে আপনি আসলে এখানে একটি জটিলতার সম্মুখীন হবেন। যদি এমন কেউ থাকেন নতুনভাবে আসছেন বা আগে এখানে ছিলেন, তারা আবার নতুন করে মালদ্বীপে কাজের জন্য আসছেন, সেক্ষেত্রে তাদের যদি পূর্বেই পরিবর্তন করা হয়, তাহলে আমরা অনুরোধ করবো আপনারা অবশ্যই আগে হাইকমিশনের সাথে যোগাযোগ করবেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংশোধন আরও সহজে ও দ্রুত করার দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং দেখে হতবাক টাইগারদের সাবেক কোচ চম্পকা রমানায়কে। ক্রিকেটে এমন দিন আসতে পারে, তবে তার মতে এটা বাংলাদেশ বলেই বারবার এমনটা হওয়া সম্ভব। হাসারাঙ্গাকে নিয়ে মিরাজদের সঠিক পরিকল্পনার অভাব ছিল বলেও মত তার। বোলিং নিয়ে প্রশংসা করেন লঙ্কান সাবেক এই পেসার। শ্রীলঙ্কায় চম্পকা রমানায়কের সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। Many times for Bangladesh, that's the worry. Yes. টাইগারদের সাবেক কোচ চম্পকা রমানায়কের কথাই স্পষ্ট, ব্যাটিং ধস কেবলই পারফরমেন্সের ব্যর্থতা নয়, বরং এটি টাইগারদের মানসিকতা ও ব্যাটিং দৈন্যতারই প্রতিচ্ছবি। এমন পারফরমেন্সে হতবাক এই লঙ্কানো। Happens sometime, but এটা ক্রিকেটে হতেই পারে, তবে এটা বাংলাদেশ বলে নিয়মিত হওয়া সম্ভব। 100 রানে 2 উইকেট, এরপর 105-এ 7 উইকেট। তানজিদ দারুণ ব্যাট করেছে, ওর ব্যাটিং আমার পছন্দ। যখন 2 উইকেট 1 ওভারে পড়ল, তার উচিত ছিল খেলাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বড় শট খেলার প্রয়োজন ছিল না, স্কোরের টার্গেটও অনেক বড় ছিল না। এটা মানসিক খেলা, মানসিকভাবে কিভাবে আপনি অবস্থা সামলাবেন সেই দক্ষতা দায়িত্বশীল ব্যাটাররা বানাবে। আমি জানি এটা নতুন দল, তারপরও এমনটা হওয়া উচিত নয়। যে রান পাবেন তার উচিত শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। সবাই জানে হাসারাঙ্গার বল ভেতরের দিকে আসবে, তার বল খেলতে হবে ব্যাট দিয়ে। আপনি যদি প্যাড আগে দেন তাহলে নিশ্চিত আউট। বেশিরভাগ সময় এমনটা হয়েছে। আমি জানি না বাংলাদেশের ব্যাটাররা জানে কিনা কিভাবে তাকে খেলতে হবে। যদি জেনে থাকে তাহলে সেভাবে খেলতে পারেনি, আর না জেনে থাকলে তাদের কোচদের উচিত এটা জানানো। আরো ম্যাচ আছে, তাকে সামলাতে হবে। ভালো করতে হলে উইকেট কিছুটা স্লো হয়েছে, তবে এতটা খারাপ ব্যাট করার মতো ছিল না। হোম টিমকে 244 রানে গুটিয়ে ফেলা সহজ কথা নয়। বোলিংটা ভালো ছিল, তাসকিন তানজিম কন্ট্রোল করে বোলিং করেছে। বাংলাদেশ হেরেছে ব্যাটিং এর কারণে। শান্ত, মিরাজ, লিটনরা অনেক দিন খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে। ক্রিকেট পার্টনারশিপের খেলা, এখানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে দলের উপর ভরসা রাখছেন লঙ্কান কোচ। ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে পারলে দারুণ করবে এই দল বলেও প্রত্যাশা চম্পাকার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারে সমালোচনায় বিধ্বস্ত বাংলাদেশ। তবে এমন হারের জন্য স্কিল নয়, ক্রিকেটাররা মানসিক চাপে আছেন বলে মনে করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেন তিনি। ফর্মে থাকা সোহান মোসাদ্দেককে না নেয়ার কারণ খুঁজে পাচ্ছেন না রফিক। এদিকে বাংলাদেশের ক্রিকেট থেকে মানুষের আগ্রহ কমে যাওয়ার কারণ হিসেবে এমন পারফরমেন্সের উদাহরণ টানলেন সমর্থকরা। প্লেয়ারগুলো খুব টেনশনে ছিল, বা কিছু একটা মানে হারাই যাচ্ছে এরকম ভাব ছিল। মানুষের হার জিত আছে, বাট হারার একটা কোয়ালিটি আছে। কেন এই ধরনের রেজাল্ট হচ্ছে এটাও খুঁজতে হবে। কারণ ড্রেসিং রুমটা যদি আপনার মনে করেন যে পুরা ক্লিন বা একটা ডিসিশনের ভিতরে যদি না থাকে, তাহলে তাকে ড্রেসিং রুম কিন্তু ডিসিপ্লিন থাকবে না। তা আমি মনে করি যে হতে পারে যে ওখানে কোনো ডিসিপ্লিন ছিল না। এই সিরিজটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট সিরিজ। এটা ওটিটা যদি হারি, তারপর 20 ওটাও যদি হারি, তা আমরা কোথায় যে দাঁড়াবো একবার চিন্তা করুন। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। যে টিমে বেশি অলরাউন্ডার সেই টিমে কিন্তু রেজাল্ট বেটার থাকবে। ইন্ডিয়ার মতো টিমের কেন এত ভালো রেজাল্ট? বিকজ ওরা 4-5টা আপনার অলরাউন্ডার আছে। বাংলাদেশ টিমে খেলবে যে টপ পারফর্মার, ওই তো পারফর্ম করতেছে, ডোমেস্টিকে করতেছে। আপনি দেখেন এখন এই টিমের খেলা হলো, এখানেও পারফর্ম করতেছে। সোহানের খুবই ব্যাড লাগ। আমি একদম ডাই হার্ট ফ্যান ক্রিকেট টিমের। এখন আমি আর কি ক্রিকেটের প্রতি আমার দিন দিন যে আশাটা আছে, আমার যে দেখার যে একটা ইন্সপিরেশন আছে, আমি যে দেখবো ক্রিকেট টিম খেলা দেখবো, এটা আর কি ধীরে ধীরে আমার নিচের দিকে চলে যাচ্ছে। নারী ফুটবল এবং পুরুষ ফুটবল দল ক্রমাগত উন্নতি করতেছে। এদিক থেকে আমাদের ফুটবলের স্পন্সর বাড়বে এবং ক্রিকেটের স্পন্সর যে কমবে,
এটাই খুব স্বাভাবিক বিষয়। ব্যাটিং ব্যর্থতা, পরিকল্পনার অভাব আর মানসিক দৃঢ়তার ঘাটতি, এই তিনটি শব্দ যেন এখন টাইগারদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। এসব কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে না পারলে পছন্দের ফরম্যাটের সিরিজেও হতাশাই থাকবে বাংলাদেশের একমাত্র সঙ্গী। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটের সুফল নিয়মিত মিস্ট্রি স্পিনার বের করে নিয়ে আসা। মুতিয়া মুরালীধরন থেকে শুরু করে মাহেশ থিকসানা, অধিকাংশ ক্রিকেটারই এসেছেন স্কুল ক্রিকেট খেলে। আর এমন বিশেষ প্রতিভা তুলে আনতে আলাদাভাবে নজর থাকে ডিস্ট্রিক্ট কোচদের, জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের জুনিয়র সিলেক্টর SV পেরেরা। শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট কমিটির সাবেক প্রধান নেলসন মেন্ডিসের মতে অনেকটা সহজাতভাবেও মিস্ট্রি স্পিনার পেয়ে থাকে লঙ্কানরা। এমন ক্রিকেটার পেতে বাংলাদেশকে যেতে হবে এক বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। মুতিয়া মুরলীধরন কিংবা লাসিথ মালিঙ্গা, বৈচিত্র্যময় বোলিং আর অ্যাকশনের জন্য সমাদৃত লঙ্কা ক্রিকেট। যুগে যুগে এমন অনেক ক্রিকেটার উপহার দিয়েছে শ্রীলঙ্কা, কিন্তু তা সম্ভব হচ্ছে কিভাবে? বর্তমান সময়ে জাতীয় দলে আছেন হাসারাঙ্গা, থিকসানা, ভিল্লালাগের মতো স্পিনার। একসময় ত্রাস ছড়িয়েছেন অজান্তা মেন্ডিস। তাদের কিভাবে জাতীয় স্তরে নিয়ে এসেছে লঙ্কান বোর্ড, এ বিষয়ে কথা হয় SLCর জুনিয়র কোচ SV পেরেরার সঙ্গে। তুলে ধরেন তৃণমূল থেকে কিভাবে প্রতিভাবান স্পিনার তুলে আনা হয়। ডিস্ট্রিক্ট কোচেস আর সিলেক্টিং দ্য লম্বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় ক্রিকেটার তুলে আনা হয়। উপজেলা, জেলা, বিভাগ, তারপর জাতীয় স্তর। প্রতিটি পর্যায়ে তাদের প্রতিযোগিতা করতে হয় কয়েক হাজার ক্রিকেটারের সঙ্গে। মিস্ট্রি স্পিনারদের ব্যাপারে আমাদের আলাদা নজর থাকে। উপজেলা পর্যায়ে কোচদের বলে দেয়া আছে এমন ভিন্নধর্মী প্রতিভা পেলে তাকে গুরুত্ব দিতে। এই কারণে আপনি নিয়মিত শ্রীলঙ্কা দলে মিস্ট্রি স্পিনারদের দেখতে পাবেন। মিস্ট্রি স্পিনার দূরে থাক, একজন লেগ স্পিনার খুঁজে পেতেই দীর্ঘকাল লেগেছে বাংলাদেশের। রুশাদ হোসেন এখন যেন যক্ষের ধন। নিয়মিত এমন বোলার খুঁজে পেতে কি করতে পারে বাংলাদেশ? শ্রীলঙ্কার স্কুল কমিটির সাবেক প্রধান দিলেন পরামর্শ। শুধু মুতিয়া মুরালীধরন নয়, মালিঙ্গাও ছিলেন। শ্রীলঙ্কায় অনেকটা সহজাতভাবে এমন বোলার উঠে আসে, তবে তাদের জাতীয় স্তর পর্যন্ত নিয়ে আসতে অনেক পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়। স্কুল ক্রিকেট অনেক বেশি ভূমিকা রাখে এখানে। বাংলাদেশেরও নিশ্চয়ই এমন কোনো প্রক্রিয়া আছে, তবে তা ঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখা দরকার। আর তৃণমূলে ভালো মানের কোচ থাকা জরুরি। ভালো ক্রিকেটার পিক করার দায়িত্বটা তাদের হাতে। বিশেষ প্রতিভা থাকা ক্রিকেটারদের গুরুত্ব দিতে হবে, তাদের খেলার সুযোগ দিতে হবে। তাহলেই নিয়মিত বৈচিত্র্যময় বোলার পাবে বাংলাদেশ। বাংলাদেশে এমন ভিন্নধর্মী প্রতিভা উঠে আসলেও পরিচর্যার অভাবে হারিয়ে গেছেন তারা। অনেকে আবার সঠিক গাইডলাইনের অভাবে উঠে আসতে পারছেন না। আধুনিক ক্রিকেটে শাসন করতে হলে প্রয়োজন বোলিং অ্যাটাকে বৈচিত্র্য আনা। সেই কাজটা করতে হবে BCBকেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এবার নারী ফুটবলের খবর। নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের পর আফইদা ঋতুপর্ণাদের নিয়ে বড় স্বপ্ন দেখছে বাফুফে। 2026 এশিয়ান কাপের শীর্ষে 6 জায়গা করে ফিফা নারী বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, যার জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চায় না ফেডারেশন। শক্তিশালী দলের বিপক্ষে খেলার পাশাপাশি এশিয়ান কাপের আগে সবকটি উইন্ডোতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় নারী ফুটবল দল। এদিকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় ফুটবলারদের পাশাপাশি হেড কোচ পিটার বাটলারের অবদানও স্বীকার করল বাফুফের নারী ফুটবল কমিটি। বিশ্ব ফুটবল মঞ্চে পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স কিংবা জার্মানির পাশাপাশি বাংলাদেশের নাম। বিষয়টা আপনাকে অবাক করলেও স্বপ্ন দেখতে নেই মানা। আর মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দল সেই স্বপ্নই দেখাচ্ছে দেশের কোটি ফুটবল ভক্তদের। কিছুদিন আগেও যাদের স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে খেলা, সেই লক্ষ্য অর্জন করে ফেলেছে আফেইদা খন্দকারের দল। এবার চাই বিশ্বকাপের টিকিটও। মেগা ইভেন্টে জায়গা করে নিতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফের নারী ফুটবল কমিটি। 2026 নারী এশিয়ান কাপের আগে সবগুলো উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে। আমরা যে কয় মাস এখন পাবো আমি সেটাকে সেইভাবে ইউটিলাইজ করব এবং সেইভাবে পিটারের সাথে অলরেডি কথা হয়েছে। একদম কনসেন্ট্রেট করা হবে, ফোকাস করা হবে ওটাতেই, যাতে আমরা ওখানে বেটার কিছু করতে পারি। আমাদের টার্গেট থাকবে প্রথম 6-এর ভিতরে যাওয়া। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা। আমরা অনেক বেশি প্র্যাকটিস ম্যাচ খেলবো এবং এই সময়ের ভিতরে আমরা বেশ কিছু স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, নিজেদেরকে তৈরি করার জন্য, ঝালাই করার জন্য, যাতে করে আমরা
ওই জায়গাটাতে গিয়ে একটা বেটার কিছু করতে পারি। মিয়ানমারের বিপক্ষে লাল সবুজদের জয়ের গল্পের মূল চরিত্র ঋতুপর্ণা চাকমা। এই ফরওয়ার্ডকে বাংলার মেসি হিসেবে আখ্যা দিলেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান। তার সঙ্গে হামজা চৌধুরীকে তুলনা না করার অনুরোধও জানালেন কিরণ। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো। হামজা অনেক ভালো ফুটবলার, নো ডাউট অ্যাবাউট ইট, এবং হামজাও আমাদের দেশের জন্য গর্বের। নারী ফুটবলের এই যাত্রায় হেড কোচ পিটার বাটলারের অবদানও ভোলেনি ফেডারেশন। এই ইংলিশ কোচের শেখানো কৌশল, শৃঙ্খলা ও শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা বদলে দিয়েছে মনিকা, মারিয়া, তহুরাদের। ধন্যবাদ আবারও পিটার বাটলারকে। পিটার বাটলার অনেক ভালো কোচ, আপনাদেরকে আগেও বলেছি, এবং সে জানে ডাগআউটে থেকে কিভাবে টিমকে এগিয়ে নিতে হবে, সে সেই কাজটাই করেছে। প্রথমবারের মতো নারী দল এশিয়ান কাপ কোয়ালিফাই করায় আবেগ আপ্লুত দীর্ঘদিন নারী উইং নিয়ে কাজ করা এই কর্মকর্তা। এই সাফল্যের নৈপথ্যের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর মিয়ানমারে নির্ভর বাংলাদেশ দল। শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় দিয়েই বাছাই পর্ব শেষ করার লক্ষ্য পিটার বাটলারের দলের। ইনজুরিমুক্ত দল নিয়ে নির্ভর টিম ম্যানেজমেন্ট। স্বপ্ন পূরণ হলেও এখানেই থেমে থাকতে চান না ফুটবলাররা। আগামী বছর অস্ট্রেলিয়ায় মূল পর্ব সামনে রেখে প্রস্তুতি শুরুর লক্ষ্য তাদের। একটা স্বপ্ন নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে পা রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সে স্বপ্ন বাস্তবায়নের আভাস মিলেছিল গত মাসে জর্ডানে ত্রিদেশীয় সিরিজে। শক্তিশালী ইন্দোনেশিয়া ও স্বাগতিক জর্ডানের বিপক্ষে 2 ম্যাচে ড্র করার পরই নিজেদের সামর্থ্যে আস্থা তৈরি হয়েছিল আফিদাদের। সাবিনা, সানজিদা, মাসুরাদের মতো নারী ফুটবলের অগ্রযাত্রায় ভূমিকা রাখাদের ছেড়েই সে সিরিজের সাফল্য আত্মবিশ্বাসী করেছিল বাটলারকে। তারুণ্য নির্ভর একটা দলকে দারুণভাবে প্রস্তুত করেছেন কোচ। শক্ত হাতে সামাল দিয়েছেন দলের মাঝে তৈরি কলহ। সেই ফুটবলাররাই আস্থার প্রতিদান দিয়েছেন ইতিহাস গড়ে। বাহরাইনের পর ফিফা র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমার বধের পর দেশের নারী ফুটবলে রচিত হয়েছে নতুন অধ্যায়। এশিয়ান কাপের মঞ্চে প্রথমবারের মতো বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় খেলবে লাল সবুজ। সেখানে ভালো করলে পূরণ হতে পারে বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো মঞ্চে খেলার সুযোগ। এমন অর্জনের পর স্বস্তির একটা রাত পার করেছে নারী ফুটবল দল। সামনেই তুর্কমেনিস্তান বাধা। ফিফা র্যাঙ্কিংয়ে তারা পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে। তবুও ছাড় দিতে চায় না ঋতুপর্ণারা। গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচ হলেও গ্রুপের শেষটায় জয় চায় বাটলারের দল। অনুশীলনে না নামলেও এদিন হোটেলে জিম, স্ট্রেচিং ও সুইমিং করে সময় কেটেছে আফিদাদের। শনিবার শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়েই দেশে ফেরার লক্ষ্য নারী দলের। ফুটবলারদের এমন সাফল্যে স্বপ্নবাজ কোচিং স্টাফও। আমাদের আসলে একটা লক্ষ্য ছিল যে এইবার আমরা আসলে যদি আমরা চাই, মানে সবাই যদি নিজেদের হৃদয় থেকে চাই যে আমরা যদি খেলি আমরা কোয়ালিফাই করতে পারবো, তো অলমোস্ট প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এখনো একটা ম্যাচ আমাদের বাকি আছে। আমাদের এই এতদিনের যে কষ্ট মেয়েদের, বা আমরা যে এতদিন ধরে জার্নি করছি, সেটারই একটা ফসল। আমরা একটা হিস্ট্রি করেছি, তো এটা আমাদের আরেকটা ম্যাচ আছে, তো আমরা এই ম্যাচটাকেও অনার করছি, গুরুত্ব দিচ্ছি। প্রতিপক্ষ শক্তিমত্তায় যতই পিছিয়ে থাকুক না কেন সতর্ক আফিদারা। পারভিন আক্তার, সময় সংবাদ। এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশকে হাতছানি দিয়ে ডাকছে 2027 নারী ফুটবল বিশ্বকাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বে চমক দেখালে ব্রাজিল বিশ্বকাপের টিকিট মিলবে ঋতু রূপনাদের। অবশ্য বিশ্বকাপ না হলেও আছে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ। এশিয়ান কাপ দিয়েই চূড়ান্ত হবে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের চূড়ান্ত পর্ব। বিশ্বকাপ এলেই ছাদে ছাদে ভিনদেশি পতাকা। ব্রাজিল আর্জেন্টিনা তর্কের খাতিরে জমলেও আক্ষেপটা লাল সবুজ ঘিরে। সে আক্ষেপ মেটাতে পারেন বাংলার নারীরা। এশিয়ান কাপ শুধু এশিয়ান শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়, অঘোষিত বাছাই পর্ব বিশ্বকাপ আর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেরও বাংলার নারীদের সামনে সুযোগ নিজেদের আকাশটা আরও বড় করার। বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে এশিয়ান কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়া সহ সবশেষ আসরের ফলাফলের বিবেচনায় জায়গা পেয়েছে আরও 4 দল, যাদের মধ্যে র্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে আফিদা খন্দকারের দল। 12 দলের টুর্নামেন্টে বাকি 7 দল আসবে বাছাই পর্বের বাকি 7 গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে।
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়াতে হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। 3 গ্রুপে ভাগ হয়ে 12 দল লড়বে কোয়ার্টারে উঠতে। 3 গ্রুপ চ্যাম্পিয়ন আর গ্রুপ রানার্স আপ সরাসরি। 3 গ্রুপের সেরা 2 সেকেন্ড রানার আপ তাদের সঙ্গে খেলবে সেরা 8-এ। 29 জুলাই সিডনি টাউন হলে অনুষ্ঠিত হবে ড্র, যেখানে প্রথমবারের মতো সিডিং পদ্ধতিতে বিবেচনায় নেওয়া হবে ফিফা র্যাঙ্কিং। পিছিয়ে থাকায় লাভই হবে। 128 নম্বরের বাংলাদেশ থাকবে একেবারেই শেষ পটে। প্রথমটায় স্বাগতিক অস্ট্রেলিয়া। 4 দলের গ্রুপে শীর্ষ 2-এ থাকলেই মিলবে বিশ্বকাপের টিকিট। অবশ্য তৃতীয় হলেও থাকছে সুযোগ। সেক্ষেত্রে খেলতে হবে প্লে অফ। 6 মহাদেশের 10 দলের মধ্যে 2 ভাগে ভাগ করে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। এখান থেকে 3 দল সুযোগ পাবে 2027 নারী বিশ্বকাপে। বিশ্বকাপে না হলে অলিম্পিকেও খেলার সুযোগ রয়েছে। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দলকে নিয়ে হবে অলিম্পিক বাছাই। পাশ করলেই লস অ্যাঞ্জেলেস, যেখানে প্রথমবারের মতো পুরুষদের তুলনায় অংশগ্রহণকারী নারী দলের সংখ্যা বেশি। আপাতত এশিয়ান কাপ ঘিরে প্রস্তুতি শুরুর অপেক্ষা বাংলার স্বর্ণকর্ণাদের। হাতে সময় বাকি আরও 8 মাস। অস্ট্রেলিয়ার কন্ডিশন মাথায় রেখে মেয়েদের প্রস্তুতি ঠিকঠাক হলে ব্রাজিল বিশ্বকাপে লাল সবুজ পতাকা দেখার স্বপ্ন সত্যি হবার অপেক্ষায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোতার মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল আঙ্গনে। তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তার সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া দুঃখ প্রকাশ করেছেন ইয়র্গেন ক্লপ, পেপে, ডারউইন সহ আরও অনেক ফুটবলার। পর্তুগিজ তারকার জন্য সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। জোতার এমন চলে যাওয়া মানতে পারছেন না লিভারপুল সমর্থকরা। ফুটবলাঙ্গনে এখন শোকের ছায়া। লিভারপুল ও পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোতার মর্মান্তিক মৃত্যুতে আহত সবাই। মাত্র 28 বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের না ফেরার দেশে যাওয়ার ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে ফুটবল বিশ্ব। পর্তুগাল জাতীয় দলে জোতার সঙ্গে অনেক স্মৃতি জমা আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। জোতার মৃত্যুতে শোক জানিয়েছেন তিনি। সতীর্থর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না এই পর্তুগিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানাই। তাদের জন্য সর্বোচ্চ শক্তি কামনা করি। দিয়াগো ও আন্দ্রে সবাই তোমাদের মিস করবে। শুধু রোনালদোই নয়, জোতার মৃত্যুতে সমবেদনা জানিয়েছে লিভারপুল, পর্তুগাল, উইফা সহ বিভিন্ন ক্লাব। সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন ইয়র্গেন ক্লপ, পেপে, ডারউইন সহ আরও অনেক ফুটবলার। পর্তুগিজ তারকার জন্য সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। Let me start with Jota because এদিকে জোতার দুর্ঘটনায় শোক জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও। জোতার পরিবারের সঙ্গে কথা বলেছি। তার পরিবার ও বন্ধুদের জন্য এটা অনেক কঠিন সময়। লাখো ফুটবল প্রেমী এ ঘটনায় আহত হয়েছে। লিভারপুলও তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে। এ সময় তাদের পরিবারের পাশে থাকা উচিত সবার। পর্তুগিজ তারকার আকস্মিক মৃত্যুতে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে লিভারপুল সমর্থকদের। তার মৃত্যুর সংবাদ শুনে অ্যানফিল্ডে ফুল নিয়ে সমবেদনা জানাতে আসেন ভক্তরা। জোতার দুর্ঘটনা মানতে পারছেন না তারাও। আমি মর্মাহত। এটা আসলে মেনে নেয়ার মতো না। সে অনেক তরুণ ছিল। পরের মৌসুমে তাকে মাঠে দেখার কথা ছিল। আমি জানি সে গর্বের সঙ্গে সব দেখবে। আমরা তাকে মিস করব। 2020 সালে উইলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। সদ্য সমাপ্ত মৌসুমটাও দারুণ সাফল্য নিয়ে শেষ করেছিলেন তিনি। জিতেছিলেন 2টি বড় শিরোপাও। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশনস লিগ। জাতীয় দল ও ক্লাবের সাফল্য নিয়ে মৌসুম শেষে ছুটিতে ছিলেন জোতা। 10 দিন আগেই বিয়ের আসরে বসেন তিনি। 3 সন্তানকে রেখেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন এই পর্তুগিজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় দলগুলো। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে যে কোনো মূল্যে কোয়ার্টার ফাইনালে জয় চায় ক্লাবগুলোর। সে মিশনে মাঠে নামার আগে অনুশীলনে পূর্ণ মনোযোগ শীর্ষ 8 দলের। গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করেছে পিএসজি।
প্রস্তুতি চালিয়ে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। অনুশীলন করেছে ইংলিশ জায়ান্ট চেলসি আর পালমেইরাস। ফুল ফিট স্কোয়াড নিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের লক্ষ্য দলগুলোর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত হলো ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। শীর্ষ 8-এ জায়গা নিশ্চিত করে এবার সেমির টিকিট কাটার অপেক্ষায় দলগুলো। 8 দলের মধ্যে 5টি ইউরোপের ক্লাব আর বাকি 3টি ইউরোপের বাইরের। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স, চেলসি, পালমেইরাস, আল হিলাল, বায়ার্ন মিউনিখ, পিএসজি, রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। শীর্ষ 8-এর টিকিট কেটে এবার বড় স্বপ্ন দলগুলোর। আর সেজন্যই কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দলগুলো। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেই মাঠে নেমে পড়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ক্লাব বিশ্বকাপেও দারুণ পারফর্ম করে প্যারিসের ক্লাবটি। এবার তাদের সামনে আরো বড় এক চ্যালেঞ্জ। সে মিশনে মাঠে নামার আগে অনুশীলনে মনোযোগী লুই এনরিকের দল। ফরাসি ক্লাবটির প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফুল ফিট স্কোয়াড নিয়ে স্বস্তিতেই আছে দলটা। আশরাফ হাকিমি, উসমান দেমবেলেদের নিয়ে অনুশীলন সেরেছেন কোচ এনরিকে। প্রস্তুতি নিচ্ছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও। ফ্লামেঙ্গোর বিপক্ষে মাঠে নেমে চোটে পড়েন হ্যারি কেইন, যদিও প্রয়োজনীয় চিকিৎসা শেষে যোগ দিয়েছেন দলের সঙ্গে। বর্তমান ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় বাভারিয়ানরা। সেমির এই লড়াইয়ের আগে তাই দলের সঙ্গে অনুশীলন করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। দলের বাকি সবাই ফিট থাকায় সবাইকে নিয়েই অনুশীলন করেছেন কোচ। যদিও সেমিতে কেইনকে পাওয়া নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তবে এই ম্যাচে ইংলিশ স্ট্রাইকারকে না পাওয়া হতে পারে বড় ঘাটতির, কেননা কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে হ্যারি কেইন করেছেন 2 গোল। এছাড়াও ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচে চোট পেলেও কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে দলের সঙ্গে ফিট হয়ে অনুশীলনে যোগ দেন কিংসলে কোমান। এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষ পালমেইরাসের বিপক্ষে ম্যাচ হওয়ায় কিছুটা স্বস্তিতেই আছে ব্লুজ। পালমেইরাসের মুখোমুখি হওয়ার আগে ফ্লোরিডায় ট্রেনিং করেছে ইংলিশ ক্লাবটি। যদিও ম্যাচের আগের দিন ফিলাডেলফিয়ায় যাওয়ার কথা রয়েছে ব্লুদের। এর আগে ক্লাব বিশ্বকাপে তীব্র গরমে অনুশীলন ও ম্যাচ খেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন চেলসি কোচ এনজো মারেস্কা। কোয়ার্টার ফাইনালে আল হিলালের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করেছে ফ্লুমিনেন্স। টুর্নামেন্টে এই ক্লাবটিকে আন্ডারডগ ভাবা হলেও চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ ইন্টার মিলানকে হারিয়ে শীর্ষ 8-এ জায়গা নিশ্চিত করে ক্লাবটি। সৌদি ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগে তাই পূর্ণ উদ্যমে অনুশীলন করেছে তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ। চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে 44তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় 4 থেকে 6 জুলাই পর্যন্ত চলবে এ আয়োজন। এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে 44তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় 24টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে 19টি জেলা দল ও 5টি সার্ভিসেস দল। 250 জন সাইক্লিস্ট অংশগ্রহণ করবে এবার। তার মধ্যে 175 জন পুরুষ সাইক্লিস্ট ও 75 জন নারী সাইক্লিস্ট। এই প্রতিযোগিতার সম্ভাব্য বাজেট 25 লাখ টাকা। 20টি ইভেন্টে অংশ নেবেন প্রতিযোগীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন পদ্ধতি বদল নিয়ে রাজনীতিতে জটিল সমীকরণ। সংখ্যানুপাতিকের পক্ষে জামায়াত এনসিপি, বিপক্ষে বিএনপি। ঐকমত্য না হলে সুরাহার উপায় নিয়েও মতভিন্নতা। ভুক্তভোগীর মতামতে রাষ্ট্রপতির ক্ষমায় ঐকমত্য। সব বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনেও একমত দলগুলো। দ্রুত জুলাই সনদ তৈরিতে সহযোগিতার আশ্বাস সালাউদ্দিনের। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, আশঙ্কা এনসিপির। গণসংযোগ বাধাগ্রস্ত, অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। আপত্তির মুখে টেলিকম নীতিমালা নিয়ে আবারও আলোচনার সিদ্ধান্ত। স্বাগত জানালো লাইসেন্স বাতিলের ঝুঁকিতে থাকা অপারেটররা। কারো স্বার্থ ক্ষুণ্ণ না করার আশ্বাস। এবং নিউমারিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরশুদিন বুঝে নিচ্ছে নৌবাহিনী। ড্রাই ডকের মাধ্যমে চলবে কার্যক্রম। নেওয়া হতে পারে আগের সফটওয়্যার ও প্রযুক্তিবিদের সহায়তা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।